জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবারও একবার মুক্তের পাঠশালাতে স্বাগত। আজকে আমাদের ক্লাস হচ্ছে থার্ড ইউনিট টেস্ট ক্লাস 6 এর প্রশ্নবিচিত্রা বইয়ের গণিতের সমাধানগুলো দেখবো। আজকে আমাদের প্রথম স্কুল থার্ড ইউনিট টেস্টের অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হচ্ছে। তারই প্রথম স্কুল আমরা করব প্রশ্নবিচিত্রা বইয়ের। এইভাবে প্রত্যেকটা স্কুল আমরা সমাধান করব। খুব সুন্দর করে দেখতে থাকো, ঠিক আছে? প্রতিনিয়ত ক্লাসগুলো দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে পরীক্ষায় ফুল নাম্বার পাওয়ার জন্য। চলো দেখো, এক এক করে সুন্দর করে দেখো। প্রথম প্রশ্ন আমাদের কি বলা রয়েছে দেখো। প্রথম প্রশ্ন আমাদের বলা রয়েছে এক অংশ সমান কত জানতে রয়েছে, দিয়ে চারটা অপশন দেওয়া রয়েছে। তাহলে এক অংশ বলতে কি আমরা ভগ্নাংশ অধ্যায় কি শিখেছি? এক অংশ বলতে সম্পূর্ণ অংশটাকে বলে। অর্থাৎ ধরো আমি বাড়িতে এইরকম একটা কেক নিয়ে এলাম, দিয়ে সেই কেকটাকে সমান কিছু অংশে ভাগ করলাম, ঠিক আছে? তাহলে কতগুলো অংশে ভাগ করলাম? 1 2 3 4 5 6 7 8, এগুলো সবই সমান অংশ। যাই হোক, আমার একটু বেঁকে গেছে। তো এই একটা সম্পূর্ণ কেক ছিল, কি ছিল? পুরো সম্পূর্ণ একটা অংশ ছিল, সম্পূর্ণ। সেটাকে আমি কি করলাম? কয়েকটা অংশে বিভক্ত করলাম। তাহলে এটা হচ্ছে কি 8 অংশে 8 ভাগে ভাগ করলাম। সেই 8 ভাগের মধ্যে 2 ভাগ ভাইকে দিলাম, 8 ভাগের মধ্যে 3 ভাগ বোনকে দিলাম। তাহলে এই যে পুরো কেকটা, এটাকে আমরা কি বলবো? মোট, অর্থাৎ সম্পূর্ণ এক অংশ। তাহলে এক অংশ বলতে কি? এক অংশ বলতে আমাদের বোঝায় সম্পূর্ণ অংশটা, অর্থাৎ পুরোটা 100% বোঝাবে। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। যদি প্রশ্ন বলে 1/2 অংশ, 1/2 অংশ বলে তো অর্ধেক, অর্থাৎ আমরা কত করব? 50% আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে যে কোনো অংশকে শতকরা করতে বলে, এইটাকে বলা হয় পার্সেন্ট, শতকরা। শতকরা করতে হলে কি করবে? 100 দিয়ে গুণ করে দেবে। যদি বলে 1/4 অংশ, গুণ 100 করে দিলে তুমি উত্তর পেয়ে যাবে 25%। তাহলে অংশকে যখনই শতকরা করতে বলবে 100 দিয়ে গুণ করে দেবে, তুমি উত্তর পেয়ে যাবে এখানে এক অংশ সমান অপশন ডি 100% সঠিক উত্তর হয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্নের সমাধান বিস্তারিত ভাবে খুব সুন্দর করে বোঝাবো, শেখাবো। খুব ভালো করে ক্লাসগুলো দেখো। দ্বিতীয় প্রশ্ন, একটা ছবি দেওয়া রয়েছে, দিয়ে জানতে চেয়েছে প্রদত্ত কাগজটিকে দাগ বরাবর কাটলে পাবো। তাহলে এই রকম বরাবর যদি আমরা কেটে দিই, তাহলে উপর দিকে একটা ত্রিভুজ পেয়ে যাব, নিচের দিকে একটা ত্রিভুজ পেয়ে যাব। প্রশ্নে জানতে চেয়েছে এই যে আমরা ত্রিভুজগুলো পাবো সেগুলো কেমন ধরনের ত্রিভুজ হবে। তাহলে প্রথমে আছে সমবাহু, বিষমবাহু, সমকোণী, সমকোণী সমদ্বিবাহু। তাহলে সুন্দর করে যদি খেয়াল করো, তাহলে আমি ত্রিভুজগুলো যদি দেখি, ত্রিভুজগুলো কেমন করে দেখতে হবে? এই রকম একটু লম্বাটে করে ত্রিভুজগুলো দেখতে হবে, তাই তো? এইরকম লম্বাটে করে ত্রিভুজগুলো দেখতে হবে। তাহলে প্রথম অপশন এ তো হবে না। সমবাহু ত্রিভুজ কাকে বলে? না, তিনটি বাহুই সমান হলে তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। তাহলে এটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলতে পারবো না, ঠিক আছে? এবারে এটার সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে? সি হয়ে যাবে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি করে? না, একটা কোণ যদি সমকোণ হয় সেটাকেই আমরা বলবো সমকোণী ত্রিভুজ। এবারে অনেকে বলতে পারে স্যার বিষমবাহু ত্রিভুজও তো হতে পারে। বিষমবাহু ত্রিভুজও তো হতে পারে। কেন? না, তিনটা বাহুর দৈর্ঘ্যই অসমান। হ্যাঁ, অবশ্যই বলতে পারো। কিন্তু যদি কোথাও প্রশ্নে তুমি দেখতে পাও একটা কোণ 90 ডিগ্রি রয়েছে, অবশ্যই সেটাকে সমকোণী ত্রিভুজ বলবে। তোমরা বলবে স্যার কি করে বুঝবো এখানে সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি? না, যখনই একটা সরলরেখা আর একটা সরলরেখার উপর এই রকম সোজা থাকে, সেটাই হয় কি? সমকোণ। একটা রাস্তার উপর একটা খুঁটি দাঁড়িয়ে আছে, ঠিক আছে? মেঝের ওপর দেয়াল দাঁড়িয়ে আছে, আমি এই যে দাঁড়িয়ে আছি, তাহলে কোনো কিছুর ওপর এইরকম সোজা হয়ে দাঁড়িয়ে থাকাটা, সেটাই হচ্ছে কি? 90 ডিগ্রিতে দাঁড়িয়ে থাকা, সমকোণে। তাহলে যখনই তুমি এই রকম কনসেপ্ট দেখতে পাবে, এই রকম সোজা আছে, সর্বদা সেটাকে কি করবে? সমকোণী ত্রিভুজ। অপশন সি সঠিক উত্তর করবে। এখানের এর তিনটা বাহু অসমান, একে বিষমবাহু ত্রিভুজও বলতে পারি। কিন্তু যেহেতু এর মধ্যে একটা কোণ 90 ডিগ্রি রয়েছে, তাই সর্বদা বিষমবাহু ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের মধ্যে অপশন সি সমকোণী ত্রিভুজটাকে সঠিক উত্তর নেবে। আশা করি বোঝাতে পারলাম জিনিসটা। চলো পরবর্তী অংশ দেখো। 3 দাগের সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে দেখো। 24, 36 এবং 54 এর গসাগু বের করতে বলেছে। তাহলে গসাগু আমরা করব 24, 36 আর হচ্ছে 54, ঠিক আছে? তাহলে কত দিয়ে দিচ্ছি? আমি একটু বড় সংখ্যা দিয়ে দিই। আমি 6 দিয়ে দিই, জানো তো? 6 4 24, 6 6 36, 6 9 54। আর কি কিছুতে যাবে? আর কিছুতে যাবে না। তোমাদের অসুবিধা হলে ছোট ছোট করে 2 দিয়ে দেবে, 3 দিয়ে দেবে। আমি দেখলাম সবগুলো 6 যাবে, 6 দিয়ে দিয়েছি। তাহলে গসাগু আমাদের এইচসিএফ আমাদের কত চলে এলো? গসাগু আমাদের 6 চলে এলো।
গসাগু আমাদের কত চলে এসছে? গসাগু আমাদের 6 চলে এসছে। চলো, কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? অপশন বি। চলে আসছে পরবর্তী প্রশ্নে। 4.9 লিটার এবং 8.4 লিটারকে অনুপাতে করতে বলেছে। দুটোরই দেখো একক খেয়াল করো, 4.9 এটা হচ্ছে অনুপাতের চিহ্ন এবং 8.4, তাহলে দুজনেরই একক একই আছে। পরীক্ষায় তোমাকে একটু এটা পরিবর্তন করে দেবে, একটা লিটার বলবে একটা মিলিলিটার বলবে। অনুপাতে করতে হলে সর্বদা একক গুলোকে একই রাখতে হবে, তাহলে দুটোই আমরা লিটারে রাখবো, দুটোই মিলিলিটারে রাখবো, একক একই না হলে আমরা অনুপাত করতে পারবো না। তাহলে এখানে যেহেতু দুটোই লিটার এককে আছে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, দুটোই অনুপাত করব। অনুপাত কিভাবে করছি দেখো, ভালো করে খেয়াল করো। এটা দশমিক আছে, এটাও দশমিক আছে, দশমিক উঠিয়ে দেবো, তাহলে দশমিক ওঠালে এটা কত হয়ে যাবে? 49, এটা হয়ে যাবে 84। কিভাবে দশমিক ওঠালাম? না, এরও এক ঘর আগে আছে, এরও এক ঘর আগে দশমিক আছে, অর্থাৎ আমি 10 দিয়ে দুজনকে গুণ করে দিলাম, কেউ রাগ করবে না। ওকেও 10 টাকা দিলাম, ওকেও 10 টাকা দিলাম, তাহলে একে 10 দিয়ে গুণ করলে আমাদের 49 হয়ে গেল, একে 10 দিয়ে গুণ করলে আমাদের 84 হয়ে গেল। এবারে এদের অনুপাত, অনুপাত কথার অর্থ কি? কাটাকুটি, ভাগ করব। তাহলে এমন একটা সংখ্যা ধরবো যেটাকে দিয়ে দুজনকে ভাগ করতে পারি। তাহলে 7 দিয়ে ভাগ চলে যাবে, 7 7 49, 12 7 84, তাহলে 7:12 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যেটা কিনা রয়েছে অপশন ডি তে। ঠিক আছে, তাহলে এই অঙ্কের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা একক। একদমই করবে না যে দুটো রয়েছে অনুপাত করতে চলে এসেছি, না, প্রথমে দেখবে এককটা একই আছে কিনা। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে চলে আসো। 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ার কতগুলো বের করতে বলেছে। তাহলে 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত কত বছর হয়? দুজনকে বাদ দিয়ে দেবো, দিলে আমরা কত বছর পেয়ে যাব? 20 বছর পেয়ে যাব। তাহলে 2010 থেকে 2030 সাল পর্যন্ত কত বছর হয়? 20 বছর। তাহলে 20 বছরে কতগুলো লিপ ইয়ার থাকবে? না, প্রতি 4 বছর অন্তর একটা করে লিপ ইয়ার আসে। তাহলে 20 কে আমরা 4 দিয়ে ভাগ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব 4 5 20, অর্থাৎ 5টি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কি কি সেই 5টি? 2012, 2016, 2020, 2024 এবং 2028। এই হচ্ছে আমাদের সেই 5টা লিপ ইয়ার, অধিবর্ষ। ঠিক আছে, এখান থেকে তোমাদের একটা কথা সুন্দর করে বোঝাই, যে স্যার তো শেখালো যে 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত বলেছে, স্যার দুজনকে বিয়োগ করে যেটা আসছে তাকে 4 দিয়ে ভাগ করে দিয়েছে। বাবু, সব জায়গায় কিন্তু এই জিনিসটা খাটবে না, তোমাকে দেখতে হবে সর্বদা শুরুর সাল আর শেষের সাল, এই দুটো সাল লিপ ইয়ার কিনা। এখানে দেখলাম 2010 সালও লিপ ইয়ার নয়, 2030 সালও লিপ ইয়ার নয়, তখন কিন্তু এই জিনিসটা আমরা করতে পারি যে 2030 থেকে 2010 বাদ দিলে আমাদের কত আসবে? 20 বছর। তাহলে আমাদের সুন্দর করে কত হয়ে যাবে? 20 কে 4 দিয়ে ভাগ করলাম, যখন শুরুর সাল আর শেষের সাল লিপ ইয়ার হবে না। কিন্তু যদি এই রকম দিয়ে দেয় যে শুরুর সাল লিপ ইয়ার, শেষের সাল লিপ ইয়ার নয়, কিংবা শুরুর সাল লিপ ইয়ার, শুরুর সাল লিপ ইয়ার নয়, শেষের সাল লিপ ইয়ার, কিংবা দুটোই লিপ ইয়ার, তখন কিন্তু তোমাকে একটু ভাবতে হবে। সর্বদা কি করবে? যে সালটা বলবে ওই সালটা যদি লিপ ইয়ার হয়, তাহলে সেখান থেকে 1 সাল কমিয়ে লিখবে। আমি যেটা জিনিসটা তোমাকে বোঝাতে চাইছি, সাপোজ এখানে এই প্রশ্নটা যদি দিয়ে দিত, আমি একদম সব জিনিসগুলো তোমাদের পুরো কনসেপ্ট দিয়ে বোঝাবো বিস্তারিত ভাবে, যে পরীক্ষায় একটু যদি পরিবর্তন করে দেয় তোমাদের মধ্যে যেন ডাউট না আসে। দেখো, 2012 সাল থেকে যদি 2030 সাল পর্যন্ত লিপ ইয়ার বের করতে বলে, তাহলে কি করবে তোমরা? কি করবে? 2030 থেকে 2012 বাদ দেবে, 2030 থেকে 2012 বাদ দেবে। তাহলে 2030 থেকে 2012 বাদ দিলে কত হয়? 10 থেকে 2 বাদ দিলে 8, 2 থেকে 1 বাদ দিলে আমাদের কত হলো? 1, 18। তাহলে 18 কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে? 4 4 16। তুমি সুন্দর করে 4 বছর উত্তর করে দিয়ে চলে আসবে, যেটা কিনা ভুল। বলবে কেন স্যার, আপনি তো এখানে করলেন যে 2010 সাল থেকে 2030 সাল বলেছিল, আপনি দুটো সালকে বিয়োগ করেছেন, বিয়োগ করে যেটা এসেছে সেটা 4 দিয়ে ভাগ করেছেন। হ্যাঁ, করেছি, কিন্তু এখানে আমরা করব না। কেন না, এখানে শুরুর যে সালটা ছিল সেটা লিপ ইয়ার নয়, কিন্তু এখানে শুরুর যে সালটা সেটা কিন্তু লিপ ইয়ার, আমাকে ওকে ধরতে হবে। তাহলে 2012 সাল থেকে 2030 সাল পর্যন্ত আমাদের এর মধ্যে আমাদের কতগুলো লিপ ইয়ার চলে আসবে? 5টা লিপ ইয়ার চলে আসবে, কারণ 2012 সালটাকেও আমাদের ধরতে হবে। তাহলে 2012 সালটাও আমাদের কি লিপ ইয়ার। তাহলে এর মধ্যেও কিন্তু 5টা লিপ ইয়ার থাকবে, এর মধ্যেও কিন্তু 5টা লিপ ইয়ার থাকবে। তাহলে করবোটা কিভাবে? করবোটা কিভাবে সুন্দর করে?
না আমাদের শুরুর সালটাকে দেখতে হবে। শুরুর সালটা লিপিয়ার কি লিপিয়ার নয়। 2030 সালটাকে দেখবো, এই সালটা লিপিয়ার কি লিপিয়ার নয়। তাহলে লিপিয়ার হলে একটা বাড়িয়ে দেবো, দেখবো বিয়োগ করার পর যত আসবে সেখান থেকে দেখবো যে এই যে সালটা ধরেছি শুরুর সালটা লিপিয়ার কি লিপিয়ার নয়, শেষের সালটা লিপিয়ার কি লিপিয়ার নয়, তাহলে তত কিন্তু তোমাকে বাড়িয়ে দিতে হবে। আশা করি সুন্দর করে জিনিসগুলো বোঝা গেল। তাহলে এই অঙ্কের সঠিক উত্তর তোমার কত হয়ে যাবে? অপশন সি 5টা সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে। চলো চলে আসবো পরবর্তী 6 দাগে। x এর 3 গুণের সঙ্গে 8 বিয়োগ করলে কোন বীজগাণিতিক সংখ্যামালাটি পাবে? কি কি বলেছে? x এর 3 গুণের সঙ্গে 8 বিয়োগ করব। তাহলে করো x এর 3 গুণ, x এর 3 গুণ, তাহলে এই হচ্ছে আমাদের x, তার সাথে 3 গুণ করব, গুণ করে 8 বিয়োগ করব। তাহলে এটাকে সুন্দর করে আমরা কি লিখতে পারি? 3x - 8। কোনটাতে রয়েছে দেখো? অপশন এ তে রয়েছে, এই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, গুণ চিহ্ন সর্বদা ঊর্ধ্ব থাকে, x এর সঙ্গে 3 গুণ 3x এইভাবে লিখতে হয়। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে চলে আসো। সুন্দর করে দেখো, ক্লাসগুলো বোঝো, প্র্যাকটিস করো। 1 দাগ আমাদের কমপ্লিট হয়ে গেল, আমরা আসবো 2 দাগে। কি বলেছে দেখো? পরপর দুটি মৌলিক সংখ্যার লসাগু, পরপর দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? আমরা সর্বদাই জানি দুটি মৌলিক সংখ্যার লসাগু কি করে আসে? পরপর দুটি মৌলিক সংখ্যা হোক বা আলাদা আলাদা দুটো মৌলিক সংখ্যা হোক, সর্বদা মৌলিক সংখ্যার লসাগু কত আসে? না সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ সংখ্যা দুটিকে গুণ করলে উত্তর আসবে। সংখ্যা দুটির গুণফল আমি তোমাদেরকে দেখাচ্ছি বিস্তারিত ভাবে। চলো, আমি তোমাকে বললাম 2 আর 3 এর লসাগু করো, তোমরা করবে 2 আর 3 কে ভাগ দেবে, কিছু দিয়ে যাবে না। তখন তোমরা কি করো দেখো, এই 2 আর 3 কে গুণ করো, উত্তর তোমাদের কত আসে? 6 আসে। তাহলে সর্বদা যে কোনো দুটো মৌলিক সংখ্যার গুণফল বললে আমরা উত্তরটা কি লিখবো? সংখ্যা দুটির গুণফল। ওই দুটো সংখ্যাকে গুণ করলে যেটা আসবে সেটাই উত্তর। ঠিক আছে, তাহলে এই অঙ্কের উত্তর আমাদের কি হয়ে যাবে? সংখ্যা দুটোর গুণফল সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট পরবর্তীতে চলে আসো। 1/5 কে শতকরায় প্রকাশ করতে বলেছে। একদম 1 দাগের অঙ্কে বুঝিয়েছিলাম যে যে কোনোকে শতকরা করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়, এখানেও সেম জিনিস আমরা করব। 1/5 বলে তো 5 একে 5 এক 6/5 অপ্রকৃততে লিখলাম, তাকে শতকরা করতে বলেছে 100 দিয়ে গুণ দেব। কাটাকাটি করলে 5 20 100, 20 আর 6 কাটাকাটি করলে 120% আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যে কোনো ভগ্নাংশকে, যে কোনো দশমিককে যখন শতকরা করতে বলবে 100 দিয়ে গুণ করবে, উত্তর পেয়ে যাবে। ওই যে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে চলে আসো। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখতে বলেছে। ঊর্ধ্বক্রম মানে কি? অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোট থেকে বড় সাজাবো। এখানে দেখো 3টে সংখ্যা রয়েছে, এই একটা সংখ্যা রয়েছে, এই একটা সংখ্যা, ওপারে একটা সংখ্যা রয়েছে। তোমাকে প্রথমে এই 3টার সমাধান করে নিতে হবে। দেখো √36 আর √25 বলে তো √36 মানে 6, √25 মানে 5, অর্থাৎ এটা আসবে 11। রুট কথার অর্থ কি? বর্গমূল। 36 এর বর্গমূল মানে কত? 6। বর্গমূল মানে কি? কোন দুটো সংখ্যা গুণ করলে 36 আসে, কোন দুটো একই সংখ্যা গুণ করলে 36 আসে, 6 আর 6। কোন দুটো একই সংখ্যা গুণ করলে 25 আসে, 5 আর 5। একই রকম ভাবে 49 এ চলে আসো, এখানে হয়ে যাবে 7, এখানে হয়ে যাবে আমাদের 3, তাহলে এটা যোগ করলে 10। এখানে আমাদের হয়ে যাবে 2 আর 3, এখানে আমাদের হয়ে যাবে 5। তাহলে এই যে যোগফলটা আমাদের কত এলো? 11। এই যোগফলটা আমাদের এলো 10, এই যোগফলটা এলো আমাদের 5। তাহলে আমাদেরকে ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাহলে সব থেকে ছোট হয়ে যাবে আমাদের 5, তারপরে 10, তারপরে 11। আমরা কিন্তু এইরকম লিখবো না। কেন লিখবো না? কারণ আমাদেরকে তো 5, 10, 11কে ছোট থেকে বড় সাজাতে বলেনি। আমাকে বলেছিল √36 প্লাস √25, √49 প্লাস √9, √4 প্লাস √9, এইটাকে আমাদের ঊর্ধ্বক্রম এবং ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছিল। তাহলে প্রথমে 5 আসবে। 5 মানে কি? 5 মানে হচ্ছে √4 প্লাস √9। ব্যাস, এটা হচ্ছে সবার প্রথমে থাকবে। এরপরে থাকবো 10। 10 বলে তো √49 যোগ হচ্ছে √9, এবং সব থেকে বড় আমাদের হয়ে যাবে √36 এবং √25। এই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে। বারবার করে ক্লাসগুলো দেখো, আজকে দেখলে আবার প্রত্যেক একদিন দুদিন অন্তর আমি হচ্ছে ক্লাসগুলো আপলোড করে দেবো। আজকে প্রথম স্কুল দিলাম, আগামীকাল বা একদিন পরেই আবার দ্বিতীয় স্কুল আপলোড করে দেব। এবং যখনই কোনো ভিডিও আপলোড করা হবে, তোমরা যদি সেই ভিডিও ক্লাসের লিঙ্ক গুলো পেতে চাও এবং এইখানে যা কিছু করানো হচ্ছে এর সমাধানগুলো তোমরা যদি পেতে চাও, সলিউশন পিডিএফ, তাহলে তোমরা আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ রাখা রয়েছে, যেখানে তোমরা প্রত্যেকে সেই গ্রুপের মধ্যে জয়েন হয়ে থাকতে পারবে।
যখনই কোনো ক্লাস আপলোড করা হবে সেই ক্লাসের লিঙ্ক সেই গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হবে, ফলত তুমি খুব সহজেই ক্লাসগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তোমার কোনো ক্লাস মিস যাবে না। এই যে জিনিসগুলো করাচ্ছি এগুলোর সলিউশন পিডিএফও তুমি পেয়ে যাবে সুন্দর করে সেখানে। চলো 4 দাগে চলে আসো, বিয়োগ করতে বলেছে। কার বিয়োগ? ঘন্টা মিনিট সেকেন্ডের বিয়োগ। যেভাবে দেখাচ্ছি সেভাবে করবে। এইরকম ওপরে তুমি কি লিখে ফেলবে? ঘন্টা লিখে ফেলবে। তারপরে এখানে কি লিখে ফেলবে? এখানে মিনিট লিখে ফেলবে, এবং এখানে আমাদের কি লিখে ফেলবে? সেকেন্ড লিখে ফেলবে। এখানে আমরা কত লিখে ফেলবো? সেকেন্ড লিখে ফেলবো। ঠিক আছে, চলো ঘন্টা মিনিট সেকেন্ড। আচ্ছা একটু দাঁড়াও, তাহলে এখানে আমাদের হয়ে যাবে 6 ঘন্টা, এখানে আমাদের হয়ে যাবে 42 মিনিট, এখানে আমাদের হয়ে যাবে 2 সেকেন্ডকে আমি 0.2 লিখলাম। তারপরে ওখানে আমাদের আছে 2 ঘন্টা, এখানে আমাদের হচ্ছে 55 মিনিট, এখানে আমাদের হচ্ছে 42 সেকেন্ড। কি করতে বলেছে? বিয়োগ। বিয়োগ দিচ্ছি, দেখো সুন্দর করে কিভাবে বিয়োগ দিচ্ছি দেখো। সেকেন্ডের বিয়োগ দেব, 2 সেকেন্ড থেকে 42 সেকেন্ড বাদ দেব। তাহলে 2 সেকেন্ড থেকে তো 42 সেকেন্ড বাদ যায় না। এটা হচ্ছে এরা 3 ভাই, ঘন্টা মিনিট এবং সেকেন্ড। ঘন্টা বড় ভাই, মিনিট হচ্ছে মেজো ভাই, সেকেন্ড হচ্ছে ছোট ভাই। তাহলে এদের যখন লড়াই হচ্ছে তখন 2 সেকেন্ড 42 সেকেন্ডের সঙ্গে লড়তে পারছে না, তখন 2 সেকেন্ড কি করবে? তার থেকে যে বড় ভাই মিনিটের কাছে যাবে, আমাকে বাঁচাও। কিভাবে? না, আমার সঙ্গে ও লড়াই করতে এসছে, ওর কাছে বেশি গুলি আছে, আমি পাচ্ছি না ওর সঙ্গে লড়াই করতে, তুমি আমাকে গুলি দিয়ে সাহায্য করো। তখন মিনিট বলবে, দেখ তোর তো সেকেন্ড, আমি তো মিনিট, তোর তো সেকেন্ডের গুলি লাগবে, তাহলে তুই এক কাজ কর, আমার থেকে 1 মিনিট নিয়ে যা। কি নিয়ে যা? 1 মিনিট। তখন সেকেন্ড কি বলবে? না, আমি মিনিট নিয়ে কি করব, আমার তো সেকেন্ড লাগবে। ও তখন কি করবে? এর কাছ থেকে 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড নিয়ে আসবে। কথাটা বোঝা গেল? তাহলে এ ওকে দিল মিনিট। ধরো তোমাকে কেউ 100 টাকা দিয়েছে, কিন্তু তুমি দেখলে যে তোমাকে কাউকে টাকা দিতে হবে, 10 টাকা করে দিতে হবে, তখন তুমি কি করবে? সেই 100 টাকাকে ভেঙে নেবে। 100 টাকা সমান কি? 100 পয়সা, বা 10টা আলাদা আলাদা খুচরোতে ভেঙে নেবে। 10 টাকার নোট 10টা নিয়ে নেবে, দিয়ে 10 জনকে একটা একটা করে নোট দিয়ে দেবে। এখানে সেই জিনিসগুলো এর কাছ থেকে মিনিট নেবে, 1 মিনিট নেবে। 1 মিনিট মানে কি? 60 সেকেন্ড ধার নেবে, কারণ ও মিনিট বোঝে না, ও যা কিছু বোঝে সে হচ্ছে সেকেন্ড। তাহলে 1 মিনিট মানে কি? ও 60 সেকেন্ড নিল। এখন কিন্তু ও উপরে বড় হয়ে গেছে, দেখো 60 আর 2 62 হয়ে গেছে। এবারে ওর কাছে গুলি বেড়ে গেছে। এবারে 62 থেকে 42 বাদ দিলে এটা আমাদের কত চলে আসবে? 20 সেকেন্ড চলে আসবে। ও জিতে গেল। এবারে এখানে চলে আসো, এখানে ছিল 42 সেকেন্ড, 42 মিনিট ওকে 1 মিনিট দিয়ে দিয়েছে, তাহলে এখানে এখন কত মিনিট আছে? 41 মিনিট আছে। মিনিট যখন আবার লড়াই করতে গেছে, বলে দেখছে ছোট ভাই তো এসেছিল, তাকে তো 1 মিনিট দিয়ে দিয়েছি, এখন আমার নিজেকে যখন লড়াই করার প্রশ্ন এসছে তখন দেখতে পাচ্ছি আমি ছোট হয়ে গেছি, মিনিট ছোট হয়ে গেছে। মিনিট তখন কি করবে? তার বড় ভাই ঘন্টার কাছে যাবে। ঠিক আছে, গিয়ে কি বলবে? আচ্ছা সংখ্যাগুলো সব ঠিক লিখেছি তো? হ্যাঁ। ঘন্টা তখন কি করবে? ওকে 1 ঘন্টা ধার দেবে। কত ধার দেবে? 1 ঘন্টা ধার দেবে। তাহলে এর কাছে এখন থাকলো কত? 5 ঘন্টা। 6 ঘন্টা ছিল, 1 ঘন্টা ওকে দিয়ে দিল। মিনিট কি বলবে? যে আমি ঘন্টা নিয়ে কি করব, আমি তো মিনিট, আমি ঘন্টা কিছু বুঝি না, আমি যা বুঝি সেটা হচ্ছে মিনিট। তখন মিনিট কি করবে? আচ্ছা ঠিক আছে দাদা, তুমি 1 ঘন্টা দিচ্ছ, দাও আমি ওটাকে মিনিট করে ট্রান্সফার করে নেবো, মিনিটে করে নেবো। তখন ও 1 ঘন্টা মানে ওর কাছ থেকে কত মিনিট নিয়ে নিল? 60 মিনিট নিয়ে নিল। তাহলে দেখো, আগে থেকে ওর কাছে 41 মিনিট ছিল, আবার বর্দার কাছ থেকে 60 মিনিট ধার নিল। তাহলে এখানে মোট আমাদের কত হয়ে গেল? 6 4 10, 101 মিনিট। তাহলে 101 থেকে যদি 55 বাদ দাও তুমি, দরকার হলে আমি ডান দিকে তোমাদেরকে বিয়োগ করে দেখাচ্ছি। 101 থেকে যদি 55 বাদ দাও কত আসবে? 11 থেকে 5 বাদ দিলে 6, এখানে তোমার 9, 9 থেকে 5 বাদ দিলে 4। তাহলে এখানে তোমার কত থাকলো? 46 মিনিট থাকলো। সুন্দর করে একদম জিনিসগুলোকে বুঝে নাও। এখানে এখন কত ঘন্টা পড়ে আছে? 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা থেকে যদি 2 ঘন্টা বাদ দিই, আমাদের কত এসে যাবে? 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। সুন্দর করে জিনিসটা দেখেন, 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে? চলো, এই হচ্ছে 4 দাগের প্রশ্ন। চলে আসছি পরবর্তী 5 দাগে। 4, 10, 6, 15 সংখ্যাগুলি দিয়ে যে 4টি সমানুপাত গঠন করা যাবে তাদের যে কোনো দুটি সমানুপাতে গঠন করে দেখাও। অর্থাৎ কি বলেছে? এই 4, 10, 6 এবং 15 এদেরকে দিয়ে সমানুপাতে গঠন করা যাবে। তাহলে এইরকম দুটো সমানুপাত গঠন করতে বলেছে। আমি কিভাবে লিখছি দেখো। সমানুপাত মানে কি? প্রথমের সঙ্গে চতুর্থ গুণফল সমান হবে, দ্বিতীয়র সঙ্গে তৃতীয় গুণফল সমান হবে। কিভাবে লিখছি দেখো। তাহলে এখানে লিখলাম 4, ঠিক আছে, এখানে লিখলাম 10, এখানে লিখলাম 6, এখানে লিখলাম 15।
ভালো করে খেয়াল করো, 15 আর 4 গুণ করলে 60 আসে, 10 আর 6 গুণ করলে 60 আসে। তাহলে একটা সমানুপাত করে ফেললাম। কেউ বলবে না আমি এইরকম লিখবো না, আমি এইরকম করে লিখবো। আমি এখানে লিখবো 10, এখানে লিখবো 15, এখানে লিখবো 4, এখানে লিখবো 6। লিখতে পারো, কোনো সমস্যা নেই। 10 আর 6 গুণ করলে 60 আসে, 15 আর 4 গুণ করলে 60 আসে। এইরকম আরো লেখা যেতে পারে, আমাদেরকে দুটো করতে বলেছে তাই এটা একটা লিখলাম, এটা একটা লিখলাম। 4, 10, 6, 15 সংখ্যাগুলি দিয়ে যে চারটি সমানুপাত গঠন করা যাবে তাদের যে কোনো দুটি লিখতে বলেছে। এই একটা লিখলাম, এই একটা লিখলাম, হয়েছে। সুন্দর করে মনে রাখবে, এইভাবে সমানুপাত, মাঝখানে এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন, এটা হচ্ছে অনুপাতের চিহ্ন। চলো নেক্সট, পরবর্তী প্রশ্নে সরল বলেছে কি, দেখো কি সরল বলা রয়েছে। -11 + 18 -16 বলেছে। যেভাবে লিখছি ভালো করে খেয়াল করো। -11 +18 +-16, আমি যেভাবে দেখাচ্ছি সুন্দর করে। এরা কি আছে, বন্ধনীর মধ্যে আছে। বন্ধনীর মধ্যে আছে মানে কি, ওরা একটা রুমের মধ্যে বন্দি আছে, ওরা ঘরের মধ্যে আছে। তাহলে ওদের মধ্যে যখন লড়াই করাবো, যুদ্ধ লাগাবো, তাহলে ওদেরকে তো একটা জায়গায় আনতে হবে, একটা খোলা মাঠে আনতে হবে, তবেই তো সেখানে গিয়ে ওদেরকে লড়াই করানো হবে। তাহলে প্রত্যেকে আমি কি করব, ওদেরকে টেনে ওদের ঘর থেকে আগে বের করব। তাহলে এ প্রথমে ঘর থেকে বেরিয়ে আসবে -11। এ ঘর থেকে বেরোনোর পূর্বে একটা বাধা সৃষ্টি করছে প্লাস, এই প্লাস আর এই প্লাস দুজন রয়েছে। এখানে একটাই চিহ্ন ছিল তাই কোনো বাধা নেই, লিখে দিয়েছি। কিন্তু এখানে দুটো চিহ্ন আছে, একটা সংখ্যার আগে তো দুটো চিহ্ন বসতে পারে না। তাহলে এখানে দুটো চিহ্ন আছে, করবো তো কি না, সুন্দর করে তোমরা জানো দুটো প্লাস থাকলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। দুটো মাইনাস গুণ করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যায়, মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হয়ে যায়। এই গুণটা সুন্দর করে মনে রাখবে। তাহলে দুটো প্লাস গুণ করলে আমাদের কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখানে কাকে কাকে গুণ করব, প্লাস আর মাইনাস কে গুণ করব, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস। ঠিক আছে, তাহলে একটা সংখ্যার আগে দুটো চিহ্ন বসতে পারে না। তাহলে যখনই দুটো চিহ্ন থাকবে তুমি এইরকম করে গুণ করে নেবে। দুটো প্লাস থাকলে গুণ করে প্লাস লিখবে, দুটো মাইনাস থাকলে গুণ করে প্লাস, দুটো প্লাস মাইনাস থাকলে মাইনাস, মাইনাস প্লাস থাকলে মাইনাস। এবারে সমাধানটা খুব সুন্দর করে খেয়াল করো, কিভাবে খেয়াল করতে হয়। যাদের আগে একই চিহ্ন আছে তাদেরকে সমাধান করব। -11 -16, -11 -16, ওদেরকে কাছাকাছি লিখো। আচ্ছা ছেড়েই দাও, যেমন আছে তেমনই সমাধান করো। দেখো প্রথমে এদের দুজনকে সমাধান করছি, এর আগে মাইনাস চিহ্ন আছে, ওর আগে প্লাস চিহ্ন আছে। দুটো সংখ্যার আগের চিহ্ন যদি একই হয় সংখ্যাগুলোকে যোগ করতে হয়। আবার কথাটা রিপিট করছি, দুটো সংখ্যার আগের চিহ্ন যদি একই হয় সংখ্যাগুলোকে যোগ করতে হয়। কিন্তু এখানে দেখলাম দুটো সংখ্যার আগের চিহ্ন আলাদা। দুটো সংখ্যার আগের চিহ্ন আলাদা হলে সংখ্যাগুলোকে বিয়োগ করতে হয়। সংখ্যাগুলোকে বিয়োগ করতে হয়, চিহ্ন বিয়োগ বসাতে বলিনি, সংখ্যাগুলোকে বিয়োগ করতে হয়। তাহলে গুরুজি চিহ্ন কি বসাবো না, ওদের মধ্যে যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন আছে সেটা বসাবো। আমি আবার রিপিট করছি কি বললাম, যখন দুটো সংখ্যার মধ্যে সমাধান করব দেখব ওই দুটো সংখ্যার আগের চিহ্ন একই না আলাদা আছে। যদি একই থাকে তাহলে সংখ্যাগুলোকে যোগ করবো এবং ওইখানে যেই চিহ্নটা আছে সেটা বসিয়ে দেব। কিন্তু যদি দেখি দুটো সংখ্যার আগের চিহ্ন আলাদা আছে, প্লাস মাইনাস, মাইনাস প্লাস আছে, তখন সংখ্যাগুলোকে বিয়োগ করতে হয় এবং যেই সংখ্যাটা বড় তার আগে চিহ্নটা বসে যায়। এখানে -16 আছে, রেখে দিলাম। আবার সেম একই জিনিস, দুটো সংখ্যার আগের চিহ্ন আলাদা, এর আগে মাইনাস এর আগে প্লাস। স্যার কি শেখালো, দুটো সংখ্যার আগে আলাদা চিহ্ন থাকলে সংখ্যাগুলোকে বিয়োগ করবে। 16 থেকে 7 বাদ দিলে 9 হলো। চিহ্ন কি বসাবে না, যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন আছে সেটা বসাবো। -9 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে। চলো নেক্সট, পরবর্তী প্রশ্নে চলে আসো। p এর 10 গুণের সঙ্গে 7 এর সমষ্টিকে চিহ্ন এবং প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালায় প্রকাশ করতে বলেছে। p এর 10 গুণের সঙ্গে 7 এর যোগফল, p এর 10 গুণ তার সঙ্গে 7 এর সমষ্টি মানে যোগফল। তাহলে এটাকে কি লেখা যেতে পারে, 10p + 7 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 10p + 7 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সটে চলে আসো। প্রদত্ত জ্যামিতিক চিত্রটির পরিসীমা বের করতে বলেছে। ভালো প্রশ্ন, পরীক্ষাতে পেয়ে যাবে। কি না, যে কোনো জ্যামিতিক চিত্রের তোমাকে যদি পরিসীমা বের করতে বলে তুমি কি করবে, প্রত্যেকটা বাহুকে, প্রত্যেকটা যে ধার বলা রয়েছে, প্রত্যেকটা যে সরল রেখা রয়েছে সেই রেখার দৈর্ঘ্যগুলোকে যোগ করলেই তুমি উত্তর পেয়ে যাবে। তাহলে দেখো আমি যোগ করে দিচ্ছি। তাহলে 15, 5, 10, 25, 5, 30। দেখো আমি সুন্দর করে দেখো বোঝাচ্ছি। এটা হচ্ছে 15, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা কত 25, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 30।
প্রত্যেকটা বাহুকে যোগ করে দিলাম, তাহলে যোগ করলে আমাদের কত হচ্ছে 5 4 20 শূন্য হাতে 2 3 2 5 5 2 7 8 1 9 90 সেন্টিমিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কেউ যদি শুধু 90 লিখে দিয়ে চলে আসো স্যার কিন্তু অর্ধেক নাম্বার কেটে নেবে, ঠিক আছে। 90 সেন্টিমিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 8 দাগের। তাহলে যখনই কোনো জ্যামিতিক আকৃতি, যেমন জ্যামিতিক আকৃতি হোক না কেন, তার পরিসীমা বের করতে বলবে, প্রত্যেকটা বাহুকে যোগ করবে, তুমি উত্তর পেয়ে যাবে। চলো নেক্সট পরবর্তী 9 দাগের প্রশ্ন পড়ো। 9 দাগের প্রশ্ন আমাদেরকে বলা রয়েছে 60 ডিগ্রি 60 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ সম্পন্ন ত্রিভুজটিকে বাহু অনুসারে কি বলে, এবং ত্রিভুজ 90 ডিগ্রি এবং 45 ডিগ্রি 45 ডিগ্রি কোণ সম্পন্ন ত্রিভুজকে কি বলে জানতে চেয়েছে। দেখো সুন্দর করে কি বলেছে 60 60 আর 60। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে একটা কি আমাদের, এই হচ্ছে আমাদের একটা কি সমকোণী সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে না, এইরকম তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তিনটা কোণও সমান হয় 60 ডিগ্রি করে। সুন্দর করে এই ছোট ছোট কথাগুলো মনে রাখবে, যে তিনটা কোণই যদি 60 ডিগ্রি হয় তাকে আমরা কি বলবো, সমবাহু ত্রিভুজ। কি বলে, 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, এটাকে যদি কোণ অনুসারে বলতো তখন এর নাম হতো সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ তিনটা কোণই সূক্ষ্মকোণ। কিন্তু আমাদেরকে বলেছে বাহু অনুসারে এর কি নাম হবে, তাহলে তিনটা কোণ সমান হলে এটার নাম আমাদের কি হয়ে যাবে, সমবাহু ত্রিভুজ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তিনটা বাহুই যদি তিনটা কোণ যদি 60 ডিগ্রি হয় সেই ত্রিভুজটার নাম হয় সমবাহু ত্রিভুজ। এবারে 90 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি, 90 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি, এবারে একটা ত্রিভুজ আঁকছি দেখো। চলো এবারে একটা আঁকলাম যে এইটা আমাদের কি হচ্ছে, এটা আমাদের 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। তাহলে 90 ডিগ্রি রয়েছে মানে তাকে আমরা কি বলবো, সমকোণী ত্রিভুজ বলবো, যেটা এখানে রয়েছে সমকোণী। এবারে দেখো বাকি দুটো কোণ আমাদের কি বলে দিয়েছে, 45 ডিগ্রি। এই কোণটাও 45 ডিগ্রি হবে এবং নিচের কোণটাও 45 ডিগ্রি হবে। দুটো কোণ যদি সমান হয় তখন বাহু দুটো সমান হয়, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে। দুটো বাহু সমান হলে তাকে আমরা কি বলি, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটার নাম আমাদের কি হয়ে যাবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে 90 ডিগ্রি রয়েছে বলে ওকে সমকোণী বলবো, যেহেতু বাকি দুটো কোণ সমান তাই বাহু দুটো সমান হবে, তাই ওকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই পুরো ত্রিভুজটার নাম হয়ে যাবে 90 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে চলে আসো, 1 দাগ। আচ্ছা আবার একটা অন্য দাগে চলে আসছে, আমি জানি না এটা কত, 1 দাগ মোটামুটি 4-5 কিছু হবে জানি না। তোমাদের পাড়ার গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেকে সদস্য সংখ্যার সমান সংখ্যক চাঁদা দেয়, মোট 729 টাকা। একটা কথা তোমাদেরকে বলি, আমি আচ্ছা একটু দাঁড়াও তো, আমি প্রশ্ন বিচিত্রাটা দেখে নি এর মানটা কত। ঠিক আছে, মানটা কত মানে এটা কত নম্বরের প্রশ্ন, ঠিক আছে। এটা দেয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 4 করে দেয়া আছে, ঠিক আছে, 4 করে দেয়া আছে। চলো এবারে তোমাকে একটা কথা বলি, মান অনুযায়ী প্রশ্নের সমাধান হবে কি না, যদি 1 নম্বরের প্রশ্ন বলে আমার সেখানে জাস্ট উত্তরটা দেখিয়ে দেবো। 2 নম্বরের প্রশ্ন হলে তাহলে যে কোনো একটা অঙ্ককে তুমি চাইলে যত বড় খুশি করতে, ছোট করে করতে পারবে, বড় করেও করতে পারবে। তাহলে তোমার প্রশ্নের মান যেমন থাকবে তোমাকে কিন্তু সেভাবে করতে হবে। যখন প্রশ্নের মান একটু বেশি থাকবে তোমাকে কিন্তু একটু ভাষা টাষা লিখে বড় করতে হবে, তবেই তুমি পুরো নাম্বার পাবে। তাহলে এই ধরনের অঙ্কগুলোর জন্য কি বলেছে, প্রত্যেকে গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেকে সদস্য সংখ্যার সমান সংখ্যক চাঁদা দিয়েছে। তাহলে এই অঙ্কগুলোর সহজ উত্তর কি করে বেরোয়, যতজন তত টাকা করে দিয়েছে তাহলে এর বর্গমূল করলেই উত্তর হয়ে যাবে, 729 এর বর্গমূল করলেই উত্তর হয়ে যাবে। কিন্তু তুমি শুধু যদি বর্গমূল করে দাও তাহলে হয়তো তোমার 1 নাম্বার কেটে নিতে পারে, কারণ একটু বেশি নাম্বার রয়েছে, 3 নাম্বার 4 নাম্বারের প্রশ্ন রয়েছে, তাই তোমাকে একটু বেশি করে করতে হবে। আমি যেভাবে করাচ্ছি সেভাবে সুন্দর করে লিখবে। এখানে দেখো সদস্য সংখ্যা বের করতে বলেছে, তোমাকে এইরকম করে লিখতে হবে, ধরি সদস্য সংখ্যা। আমি আবারও বলছি তোমাদেরকে পুরো বিস্তারিত ভাবে শেখাবো, যেমন করে করলে তোমরা পরীক্ষায় সম্পূর্ণ নাম্বার পাবে। তাহলে সদস্য সংখ্যা আমি কত ধরে নিলাম, x ধরে নিলাম।
এবারে বলেছে প্রত্যেকে কত করে চাঁদা দিয়েছে, না সদস্য সংখ্যার সমান, অর্থাৎ যদি 10 জন আছে প্রত্যেকে 10 টাকা করে দিয়েছে, যদি 20 জন আছে তাহলে প্রত্যেকে 20 টাকা করে দিয়েছে, তাহলে যত জন আছে প্রত্যেকে তত টাকা করে দিয়েছে। তাহলে আমি যদি x জন আছে তাহলে প্রত্যেকে কত করে চাঁদা দিয়েছে আমি ধরে নেব, না আমি ধরে নেব প্রত্যেকে x টাকা করে চাঁদা দিয়েছে, যত জন আছে প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিয়েছে। তাহলে মোট কত চাঁদা উঠে যাবে, মোট চাঁদা, তাহলে মোট কত চাঁদা উঠে যাবে, দেখো 10 জন যদি 10 টাকা করে দেয় তাহলে মোট কত চাঁদা উঠবে, 10 কে 10 দিয়ে গুণ করে দেব। এখানেও সেই রকম, যে আমার x জন রয়েছে x টাকা করে চাঁদা দিয়েছে, তাহলে মোট কত চাঁদা উঠবে, x কে x দিয়ে গুণ করে দেব, x কে x দিয়ে গুণ করলে গুরুজি কত হয়, x স্কয়ার, তাহলে মোট কত চাঁদা উঠেছে, x স্কয়ার চাঁদা উঠেছে। দিয়ে এইরকম সুন্দর করে লিখবো প্রশ্ন অনুযায়ী। তোমরা নিচে নিচে করবে, আমার নিচে জায়গা নেই তাই আমি ডান দিকে চলে আসছি, ঠিক আছে, প্রশ্ন অনুযায়ী। তাহলে মোট কত চাঁদা উঠেছে, x স্কয়ার। এখানে কি বলেছিল, মোট কত চাঁদা উঠেছে 729, এই দুটোকে সমান করে দিতে হবে। মোট কত চাঁদা উঠেছে x স্কয়ার, এখানে কত বলেছিল, মোট কত চাঁদা উঠেছে 729 টাকা, দুটোকে সমান করে দেবে, দিয়ে এবারে x এর মান বের করবে। তাহলে দেখো সেই বর্গমূলই করে উত্তরটা বের করব, কিন্তু জাস্ট একটু বেশি নম্বর পাওয়ার জন্য প্রশ্নের মান অনুযায়ী এই রকম করে বাবু তোমাকে কিন্তু করতে হবে। চলো তাহলে x এর সমান কত হয়ে যাবে, 729 এর বর্গমূল করবে 23, আমাদের 23 লিখে দিলাম, 27 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তোমরা বর্গমূল করবে 729 এর বর্গমূল, আমি আবার এখানে শিখিয়েও দিচ্ছি, অনেকে হয়তো বর্গমূল জানো না, বর্গমূল শিখিয়ে দিচ্ছি, যে কোনো সংখ্যার বর্গমূল কিভাবে করতে হয়। দেখো সর্বদা ডান দিক থেকে দুটো দুটো অঙ্ক নিয়ে গ্রুপ বানাবে, দল করবে, তাহলে এখানে 29 এখানে 7, ডান দিক থেকে দুটো দুটো নেবে, বাম দিক থেকে নয় কিন্তু। তাহলে প্রথম গ্রুপে প্রথম দলে কত থাকলো 7, দ্বিতীয় দলে কত থাকলো 29। এবারে ভাগ দেব, কেমন করে ভাগ দেব, এখানে যেই সংখ্যা ধরবো সেই সংখ্যা দিয়ে গুণ করব। 1 ধরলে 1 1 1, 2 ধরলে 2 2 4, 3 ধরলে 3 3 9, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কত দেব, 2 এ দেব, 2 2 4। ঠিক আছে, প্রথম গ্রুপকে ভাগ দেবো, যেমন গ্রুপ করেছে সেই গ্রুপ করব। ঠিক আছে, তাহলে প্রথম গ্রুপে 7 আছে মানে শুধু 7 কেই ভাগ দেব, তাহলে 7 থেকে 4 বাদ দিলে 3। এবারে পরবর্তী গ্রুপকে নামাবো 29, ওদেরকে একটা গ্রুপে করে দিয়েছি, তার মানে ওদের খাওয়া দাওয়া, ঘুমানো, পড়াশোনা, খেলাধুলা সবকিছু একসঙ্গে হবে। ঠিক আছে, ওরা কিন্তু আর আলাদা নয়, ওরা একই গ্রুপে, একটাই হৃদয় হয়ে গেছে ওদের। তাহলে আমরা সুন্দর করে 29 কে নামাবো। এর পরবর্তী স্টেপ হচ্ছে, এখানে যেই সংখ্যাটা আসবে, এখানে ভাগফলে যেই সংখ্যাটা আসবে তার দ্বিগুণ বসাতে হয়, দ্বিগুণ, 2 বেশি নয় কিন্তু দ্বিগুণ। তাহলে 2 কে 2 দিয়ে গুণ করলে 4 আসবে। এবারে আবার একই রকম ভাবে গুণ করব, এখানে একই রকম ভাবে যেই সংখ্যা ধরবো সেই সংখ্যা দিয়ে গুণ করব। এবারে তোমরা বলবে স্যার আপনি বুঝলেন কি করে 7 দিয়ে গুণ যাবে, না দেখো শেষে 9 আছে, তাহলে কোন সংখ্যা গুণ করলে 9 আসে, আমরা জানি 3 আর 3 গুণ করলে শেষে 9 আসে, 7 আর 7 গুণ করলে 49 শেষে 9 আসে, অর্থাৎ তাহলে এখানে হয় 3 দিয়ে গুণ যাবে না হয় 7 দিয়ে গুণ যাবে। তাহলে আমি দেখলাম 3 দিয়ে গুণ করলে 4 3 12 অনেকটা ছোট হয়ে যাবে, 7 দিয়ে গুণ করলে 7 4 28 এর কাছাকাছি আসছে, তাই আমি 7 দিয়ে গুণ করলাম। তুমি 47 কে 7 দিয়ে গুণ করবে, দেখবে সুন্দর করে মিলে যাবে 329। তাহলে বর্গমূল আমাদের কত এলো, 27 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দিয়ে এরকম সুন্দর করে অতএব চিহ্ন দিয়ে লিখবে, গ্রন্থাগারের সদস্য সংখ্যা 27 জন। এইটা করলে মাস্টারের দিলটা গার্ডেন গার্ডেন হয়ে যাবে, তোমাকে পুরো ফুল নম্বর দিয়ে দেবে, পুরো নম্বর দিয়ে দেবে। ঠিক আছে, চলো চলে আসছি পরবর্তী প্রশ্নে। তোমার পাঠ্য বই আর গল্পের বইয়ের অনুপাত, যেমন ধরো এই অঙ্কটা ধরো 3 নম্বরের 4 নম্বরের আছে, তুমি জাস্ট একটা লাইনের উত্তর করতে পারবে, কিন্তু একটা লাইনে উত্তর করলে মাস্টারের মনটা খানিকটা হয়ে যাবে, এই এত নম্বরের প্রশ্ন দিলাম, ছেলেটা এত সহজে উত্তর করে দিল, এই ওর 1 নাম্বার কেটে নিই। দেখো এগুলো কি করে করতে পারবে, আমি এক্স দিয়ে দেখাবো, অনুপাত দিয়ে দেখাবো, বিভিন্ন ভাবে দেখাচ্ছি, তোমরা দেখো এটা সুন্দর করে কি করে উত্তর পাওয়া যেতে পারে। দেখো পাঠ্য বই আর গল্পের বই, এখানে লিখলাম পাঠ্য বই আর নিচে লিখলাম কি গল্পের বই। ঠিক আছে, এদের রেশিও অনুপাত কত বলে দিয়েছে, 4/3 বলে দিয়েছে। ঠিক আছে, এবারে পাঠ্য বইয়ের সংখ্যা কত বলেছে, পাঠ্য বইয়ের সংখ্যা কত আছে 28, তাহলে 4 এর সঙ্গে কত গুণ করলে 28 আসে, 4 এর সঙ্গে 7 গুণ করলে 28 আসে, তাহলে একই রকম ভাবে 3 এর সঙ্গে 7 গুণ করে দেব, তাহলে উত্তর আমরা কত পেয়ে যাবো, গল্পের বই। আমাদের দেখো গল্পের বইয়ের সংখ্যা বের করতে বলেছে, তুমি সুন্দর করে এইভাবে 21 করে ফেলতে পারো।
ঠিক আছে, কিন্তু আমাদেরকে আর একটু বড় করে করতে হবে। কিভাবে বড় করে করতে হবে আমি দেখাচ্ছি। তুমি এইভাবে উত্তরটা তো নিয়ে চলে এলে, কিন্তু না, একটু বড় করে করতে হবে বাবু, যেহেতু প্রশ্নের মানটা বড়। তাহলে এই রকম করে এখানে লেখো পাঠ্য বই, এখানে লেখো পাঠ্য বই, আর এদিকে লেখো গল্পের বই। ঠিক আছে, আচ্ছা, পাঠ্য বইয়ের ভাগ কত বলা রয়েছে? 4 ভাগ। গল্পের বইয়ের ভাগ কত বলা আছে? 3। এখানে পাঠ্য বইয়ের সংখ্যা কত বলা রয়েছে? 28। তাহলে গল্পের বইয়ের সংখ্যা বের করতে হবে। ঠিক আছে, পাঠ্য বইয়ের সংখ্যা 4টা, 28টা, গল্পের বইয়ের সংখ্যা 3টা। অর্থাৎ পাঠ্য বইয়ের সংখ্যা যদি 4টা হয়, গল্পের বইয়ের সংখ্যা হবে 3টা। পাঠ্য বইয়ের সংখ্যা ওই রকম না লিখে এইরকম নিচে নিচে লিখো তো বাবু, একটু সুবিধা হবে তোমাদেরকে বোঝাতে। ওখানে পাঠ্য বই লেখো, নিচে গল্পের বই লেখো, নিচে গল্পের বই। চলো, তাহলে পাঠ্য বই যদি 4টা হয়, গল্পের বই হবে 3টা। তাহলে পাঠ্য বই যদি 28 হয়, গল্পের বই কতগুলো হয়? এইরকম সুন্দর করে এইরকম করে লিখে ফেলবে। লিখে নিচে অনুপাত লিখবে। কিভাবে লেখো? এইরকম 4, অনুপাত চিহ্ন দেবে 3, সমানুপাত চিহ্ন দেবে 28। আমি যেভাবে লিখছি তারপরে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে শুরুতে এইরকম করে একটা লিখবে, তার নিচে অনুপাতটাকে লিখবে। ব্যাস, এবারে আমাদের গল্প বই বের করতে বলেছে, গল্পের বই বের করতে বলেছে। তাহলে গল্পের বই আমাদের কত হয়ে যাবে? এটা হচ্ছে আমাদের চতুর্থ পদ বের করতে বলেছে। তাহলে চতুর্থ পদ বের করতে হলে কি করতে হয়? দ্বিতীয় পদ এবং তৃতীয় পদকে গুণ করে প্রথম পদ দিয়ে ভাগ করতে হয়। তাহলে কাটাকাটি করলে 4 7 8 8, 7 3 21টি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অতএব চিহ্ন দিয়ে লিখে দেবে গল্পের বইয়ের সংখ্যা 21টি। এইভাবে না করে আরো একটু বড় করে করা যেতে পারে, মাস্টার আরো খুশি হবে, শিক্ষক মশাই আরো খুশি হবে। কিভাবে? এইরকম করে লিখবে, ধরি পাঠ্য বই ও গল্পের বইয়ের সংখ্যা সমান 4x 3x। এইরকম করে লিখে ফেলতে পারো। যে আমাদের অনুপাত দিয়েছিল 4:3, তাহলে লিখে ফেলবো পাঠ্য বইয়ের সংখ্যা 4x টা, গল্পের বইয়ের সংখ্যা 3x টা। এবারে প্রশ্নানুযায়ী, প্রশ্নে যেমন করে বলেছে প্রশ্নানুযায়ী আমাদেরকে কি সংখ্যাটা দেওয়া রয়েছে? দেখো, আমাদেরকে পাঠ্য বইয়ের সংখ্যা দেওয়া রয়েছে। এখানে পাঠ্য বই আমরা কত ধরেছিলাম? 4x। সেই পাঠ্য বইয়ের সংখ্যা কত দেওয়া আছে? 28টা। তাহলে এখান থেকে সুন্দর করে তুমি x সমান কত লিখে ফেলো? 28/4 লিখে ফেলো। তাহলে 28/4 সমান কত হয়ে গেল? 7 হয়ে গেল। আমাদেরকে বের করতে বলেছে গল্পের বইয়ের সংখ্যা, অতএব গল্পের বই, অতএব গল্পের বই সমান আমাদের কত হয়ে যাবে? এখানে আমরা গল্পের বই 3x বের করতে বলেছে, x এর মান 7 পেয়ে গেছি, 3 এর সঙ্গে 7 গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব 21টি। এইরকম করে একটু বাবু বাম দিকের মতো ডান দিকের মতো একটু বড় করে করলে শিক্ষক মহাশয় তখন তোমাকে খুশি হয়ে পুরো নম্বরটা দেবেন। চলো নেক্সট, পরবর্তীতে চলে আসি। 4 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। প্রত্যেকে কিন্তু কোথাও স্কিপ করে যাবে না, একটু ক্লাস দেখলাম না, তাহলে কি হবে বলো? তুমি যদি অল্প অল্প করে ক্লাস দেখো, তুমি পুরো ক্লাস না দেখলে পুরো কনসেপ্টটা তোমার ক্লিয়ার হবে কি করে? সবগুলো প্রশ্নের উত্তর তুমি শিখবে কি করে, জানবে কি করে? তাহলে 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। তাহলে কত সময় পর পর একসঙ্গে বাজবে জানতে চাইলে কি করবে? ওদের লসাগু করবে। 45 মিনিট 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট মানে 75 মিনিট, এটা আমাদের হয়ে যাবে 90 মিনিট। ঠিক আছে, তাহলে যতগুলো ঘন্টা মিনিট ছিল সবগুলোকে আমি মিনিটে লিখলাম। এবার এদের লসাগু করো। আমি না 15 দিয়ে দিচ্ছি, জানো তো, 15 3 45, 15 4 60, 15 5 75, 15 6 90। এরপরে 2 দিলে 2 2 4, 5 2 3 6। এরপরে 3 দাও দেখি, 3 1 3, 2 5, 3 1 3। তাহলে আমাদের লসাগু আমাদের কত চলে এলো? দেখো, লসাগু আমাদের আসবে 15 2 30, 30 3 90, 90 10 900 মিনিট চলে আসবে। তাহলে 900 মিনিট মানে আমি এটাকে কত লিখতে পারি বলতো? 60 দিয়ে ভাগ করলে 15 ঘন্টা। অর্থাৎ 15 ঘন্টা পর পর ঘন্টাগুলো একসঙ্গে বাজবে। এখন বাজলো, আবার 15 ঘন্টা পর ওরা একসঙ্গে বাজবে, তার 15 ঘন্টা পর আবার একসঙ্গে বাজবে। প্রশ্নে দেওয়া ছিল বেলা 12টার সময় একসঙ্গে বেজেছে, তাহলে আবার কখন একসঙ্গে বাজবে? তাহলে কখন বেজেছে? বেলা 12টায়। বেলা 12টায় একসঙ্গে বেজেছে, এর আবার 15 ঘন্টা পর বাজবে।
তাহলে বেলা 12টার 15 ঘন্টা পর মানে কত হয়ে যাবে? দেখো বেলা 12টা মানে দুপুর 12টাকে বেলা 12টা বলা হচ্ছে। তাহলে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত ক ঘন্টা হয়? 12 ঘন্টা হয়, কিন্তু আমাদেরকে যেতে হবে 15 ঘন্টা। তাহলে দুপুর 12টা থেকে রাত 12টা ক ঘন্টা গেলাম? 12 ঘন্টা গেলাম। আমাদেরকে আরো ক ঘন্টা যেতে হবে? আরো 3 ঘন্টা যেতে হবে, মোট তো আমাদের 15 ঘন্টা যেতে হবে। তাহলে বেলা 12টা থেকে 12টা গেলে আমাদের রাত 12টা হয়, রাত 12টা থেকে আরো 3 ঘন্টা যাব। তাহলে রাত 12টার পরে রাত 1টা, রাত 2টো, রাত 3টা। তাহলে সঠিক উত্তর আমাদের কত হয়ে যাবে? রাত 3টা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে ঘন্টাগুলো আবার কখন একসঙ্গে বাজবে? রাত 3টার সময়। তাহলে বেলা 12টায় যদি পড়ে থাকে 15 ঘন্টা পর আবার একসঙ্গে বাজবে। তাহলে এর 15 ঘন্টা পর মানে কি? রাত 3টা। এখানে সঙ্গে একটু ভাষাটা লিখে দেবে, পরের দিন। পরের দিন রাত 3টা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে? বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজবে, পরের দিন রাত 3টি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, কারণ যখনই 12টা পেরিয়ে যাচ্ছে সেটা পরের দিন হয়ে যাচ্ছে। চলো নেক্সট, পরবর্তীতে চলে আসো। তোমাদের পরিবারের মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয়, অন্যান্য খরচ 5900 টাকা। যদি খাওয়ার জন্য 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে? সুন্দর করে একদম সহজ প্রশ্ন। দেখো এখানে আমি কি লিখলাম? এখানে আমি খরচ লিখলাম। কি খরচ? এটাকে লিখলাম মাসিক খরচ। ঠিক আছে, তাহলে মাসিক খরচ প্রথমে কত হতো? দেখো 4750 টাকা। ঠিক আছে, আচ্ছা এরপরে অন্যান্য খরচ, এখন আমরা কত করব? 10% বাড়িয়ে দেবো। এই যে দেখো বলেছে খাওয়ার খরচ, আচ্ছা এটা হচ্ছে খাওয়ার খরচ, মাসিক খরচ নয়, ভাষাটা ভুল লেখা হয়ে গেল। খাওয়ার খরচ, এটা হচ্ছে খাওয়ার খরচ। খাওয়ার খরচ, তাহলে প্রথমে খাওয়ার জন্য কত খরচ করেছে? 4750 টাকা। এখন আমাদের কত? দেখো খাওয়ার পেছনে 10% বাড়িয়ে দিয়েছি, তাহলে এখন কত খরচ হয়? 4750 গুণ 110/100। তোমরা দুটো ভাবে করতে পারো। 10% বাড়াবে বলেছে, এর 10% বের করে 4750 এর সঙ্গে যোগ করতে পারো, না হলে একদম এইভাবে 110% বের করে নিতে পারো। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। তাহলে কত খরচ হচ্ছে? দেখো 475 আর 11 গুণ করলে 475 আর 11 গুণ করলে আমাদের হয়ে যাবে 5225। আমি দ্রুততার সঙ্গে একটু করার জন্য ল্যাপটপে ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি, তোমরা কিন্তু কেউ করবে না, ঠিক আছে? নাহলে ক্লাসগুলো অনেকটা বড় হয়ে যাবে। চলো, তাহলে আগে কত খরচ হতো? 4750 টাকা। এখন কত খরচ হয়? এটা হচ্ছে বর্তমান খরচ, এখন 5225 টাকা। এবারে চলে আসো অন্যান্য খরচ। অন্যান্য খরচ, অন্যান্য খরচ আগে কত হতো? না অন্যান্য খরচ আগে হতো 5900 টাকা। এখন কত খরচ হচ্ছে? এখন দেখো খরচ কমিয়েছি, 5900 টাকা ছিল, এখন খরচ কমিয়েছি। কত কমিয়েছি? 16% কমানো হয়েছে। তাহলে 16% কমিয়েছি মানে আমরা কত বের করব? 84% বের করব। যেমন দেখো এখানে 10% বেশি বলেছিল, 100 সঙ্গে 10 যোগ করে 110% বের করেছিলাম। এখানে 16% কমিয়েছি বলে আমি একদম 84% বের করছি। তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে যাবে। 59 এর সঙ্গে যদি আমরা 84 গুণ করি তাহলে চলে আসবে 4956 টাকা। ঠিক আছে, ভালো করে খেয়াল করো এবারে। তাহলে আগে খাওয়ার জন্য মোট কত খরচ হতো? আগের মাসের খরচ, আগে, এগুলো তোমরা সব নিচে নিচে করবে। মোট মাসিক খরচ, আগে মোট কত খরচ হতো গো? আগে তোমার খাওয়ার জন্য খরচ হতো 4750 টাকা, আর তোমার অন্যান্য খরচ হতো 5900 টাকা। তাহলে তুমি যদি যোগ দিয়ে দাও 4750 এর সঙ্গে যদি 5900 যোগ দাও তাহলে তোমার আসবে 10650 টাকা। এটা হচ্ছে আগে মোট খরচ হতো। এখন মোট খরচ, এখন মোট মাসিক খরচ কত হচ্ছে? দেখো এখন খাবারের জন্য কত টাকা খরচ হচ্ছে? 5225 টাকা। এখন অন্যান্য খরচ কত হচ্ছে? 4956 টাকা। তাহলে মোট কত খরচ হচ্ছে? দুটোকে যোগ করে দাও, 5225 এর সঙ্গে
4956কে যোগ দেব, উত্তর আমাদের আসবে 10,181 টাকা। এবারে তোমরা বলো আগে যে টাকা খরচ হতো এখন বেশি হচ্ছে না কম হচ্ছে? এখন দেখো কম খরচ হচ্ছে। আগে খরচ হতো 10,650 টাকা, যেই খাবারের জন্য 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমিয়ে দিয়েছি, আমি দেখলাম এখন আমার মোট কত খরচ হচ্ছে? 10,181 টাকা। প্রশ্ন জানতে চেয়েছে তাহলে ওই মাসিক খরচ বাড়বে না কমবে? আমি দেখতে পেলাম মাসিক খরচ কমবে। ঠিক আছে, এবারে তাহলে আচ্ছা এখানে কি কত বের করতে বলেছে? তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করে দেখাও। তাহলে হিসাব করে দেখাতে হবে। তাহলে কত কমবে? না কমবে, মাসিক খরচ কি হবে? কমবে। কত কমবে? দুজনকে বাদ দিয়ে দেবো। 10,650 থেকে আমরা কি করে দেব? 10,181কে মাইনাস করে দেব। 10,650 থেকে 10,181কে মাইনাস করে দেব, উত্তর পেয়ে যাব 469 টাকা। একদম সহজ প্রশ্ন, পরীক্ষাতে বহুবার আসে, সুন্দর করে দেখবে। ওই যে এগুলো তোমরা পরপর নিচে 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 করবে, আমি এইরকম ডান দিকে করেছি। তাহলে খাওয়ার খরচ আগে কত হতো এখন কত হয়, অন্যান্য খরচ আগে কত হতো এখন কত হয়। তাহলে আগে মোট কত খরচ হতো যোগ করবে, এখন মোট কত খরচ হয় যোগ করবে। এখনের আগের খরচ থেকে এখনের খরচ যেহেতু কম হচ্ছে, কত কম হচ্ছে দুটোকে মাইনাস করে দেব। চলো নেক্সট। হয়ে গেল বোধহয়। চলো, এই তৃতীয় পর্যায়ক্রমিক তো, বড় বড় স্কুল তো, তাই একটু সময় লাগবে। তোমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন। তোমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন। তোমার জ্যাঠ মশাইয়ের বয়স তোমার বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনের বড়। তাহলে জ্যাঠা মশাইয়ের বয়স কত? যোগ করে দেব। তাহলে এখানে 52 বছর, ঠিক আছে, 8 মাস এবং হচ্ছে 20 দিন, এর সঙ্গে আমরা কি করব? 3 বছর বড় বলেছে 10 মাস এবং হচ্ছে তোমার 26 দিনকে যোগ করে দেব। তাহলে যোগ দাও, এটাকে যোগ দিলে পরে কত হয়ে যাবে দেখো, 10 আর 26 যোগ দিলে 46 দিন, 10 আর 18 যোগ দিলে 18 মাস, 52 আর 3 যোগ করলে 55 বছর। এবারে এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর নয়, একে পরিবর্তন করতে হবে। কিভাবে? না তোমরা প্রত্যেকে জানো যে দিনের ঘরে 30-এর বেশি থাকবে না, 30 বা 30-এর বেশি, কারণ যখন 30-এর বেশি হয়ে যাবে বা 30 হয়ে যাবে সেটা তো এক মাসে পরিণত করে নেবো, কারণ 30 দিন সমান এক মাস। মাসের ঘরে 12-এর বেশি থাকবে না, 12 বা 12-এর বেশি, কারণ 12 মাস হলেই সেটা এক বছর হয়ে যায়। তাহলে দিনের ঘরে 30-এর বেশি কি আছে? হ্যাঁ আছে। তাহলে ওখান থেকে 30 বের করো। আমরা এমনি এমনি বাদ দিতে পারবো না, তাহলে যখন কারোর কাছ থেকে কিছু নেব তার বদলে কিছু আমাকে দিতে হবে। আমি কারোর কাছ থেকে কাউকে যদি আমি 100 টাকা দিই, সে কি করবে? তার বদলে আমাকে দুটো 50 টাকা দেবে পরিবর্তন হিসেবে। এখানে সেই রকম যে ওর কাছে তো 46 দিন আছে, আমি ওখান থেকে 30 দিন বের করছি, মানে ওকে কিছু একটা দিতে হবে। আমি কি করলাম? ওর কাছ থেকে 30 দিন বের করে ওর বদলে আমি ওকে 1 মাস দিয়ে দিলাম, দুটোই তো একই। ঠিক আছে, তাহলে ওর কাছ থেকে 30 দিন বের করলাম, 30 দিন মানেই 1 মাস। তাহলে আমার খুচরা লাগতো, খুচরো নিয়ে নিয়েছি, 30 দিন নিয়ে নিয়েছি, তার বদলে আমার কাছে একটা বড় নোট 1 দিন ওকে দিয়ে দিয়েছি। তাহলে 46 থেকে 30 বাদ দিলে আমাদের কত হয়ে গেল? 16 দিন। এই দিকটা যোগ করলে আমাদের কত হয়ে যায়? 19 মাস। এখানে যেমন 55 বছর পড়ে আছে থাকুক। আবার একই রকম ভাবে দেখো, দিনটা তো সমাধান করে ফেললে, মাসের ঘরে দেখো 12-এর বেশি আছে, তাহলে মাসের ঘরেও 12-এর বেশি রাখা চলবে না, তাই আমরা কি করব? 12 বাদ দেব। তাই আমরা কি করব? 12 বাদ দেব। এখানে সেম একই জিনিস, তাহলে মাস থেকে 12 কেড়ে নিয়ে নিচ্ছি, মানে ওকে তাহলে কিছু দিতে হবে, কেড়ে নেওয়া নয়। মাস থেকে 12 বের করে নিচ্ছি মানে তার বদলে কিছু দিতে হবে। আমি কি করলাম? ওর কাছ থেকে যেহেতু 12 মাস নিচ্ছি, তাই 12 মাসের বদলে 1 বছর দিয়ে দিচ্ছি। 12 মাস মানেই তো 1 বছর। তাহলে বাদ দাও, এখান থেকে যেমন 16 দিন আছে ও নেমে যাবে, এখানে আমাদের হয়ে যাবে 19 থেকে 12 বাদ দিলে 7 মাস, এখানে আমাদের হয়ে যাবে 55 থেকে 1 বাদ দিলে 54 বছর আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে সমাধানগুলো করবে। দিনের ঘরে 30-এর বেশি থাকবে, 30 বা 30-এর বেশি থাকবে না, মাসের ঘরে 12 বা 12-এর বেশি থাকবে না। সুন্দর করে যখনই থাকবে বাদ দেবে এবং তার আগের ঘরের সঙ্গে 1 যোগ করবে, সঠিক উত্তর চলে আসবে 54 বছর 7 মাস 16 দিন। চলো নেক্সট প্রশ্ন দেখো। 15ই ডিসেম্বর তোমার জন্মদিন, 2013 সালে জন্মদিন ছিল রবিবার, 2015 16 সাল। আমি সুন্দর করে লিখছি, দেখো কি বলেছে।
2013 সালের 15ই ডিসেম্বর আমাদেরকে কি বলা রয়েছে, 15ই ডিসেম্বর আমাদের কি বলা রয়েছে, রবিবার বলা রয়েছে। ভালো করে খেয়াল করবে এবং একদম সহজ জিনিস আমাদেরকে বের করতে বলেছে 2015 সাল ও 2016 সালের 15ই ডিসেম্বর কি বার ছিল, এই যে তার জন্মদিন কি বার ছিল বের করতে বলেছে, জন্মদিনটা কি বার ছিল, 15ই ডিসেম্বর তার জন্মদিন ছিল, সেইটা কি বার হবে জানতে চেয়েছে। আমি এক এক করে এগোবে। 2013 সালের পরে আমরা চলে যাব 2014 সালের 15ই ডিসেম্বর কি বার হবে, 15ই ডিসেম্বর আমাদের হবে সোমবার। প্রত্যেকে সুন্দর করে মনে রাখবে, বছর এগোলে দিনও এগোয়, তারিখ যদি একই থাকে, তারিখ যদি একই থাকে বছর এগোলে মাসও বারটা একদিন এগিয়ে যাবে। ধরো আজকে একটা তারিখ, আগামী বছরের এই তারিখটা একদিন এগিয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2013 সালের 15ই ডিসেম্বর যদি রবিবার হয়, 2014 সালের 15ই ডিসেম্বর একবার এগিয়ে যাবে। চলে আসবো 2015 সালের 15ই ডিসেম্বর কি হবে, আবার একদিন এগিয়ে যাবে। তাহলে সোমবার থেকে একদিন এগিয়ে গেলে আমাদের কি হয়ে যাবে, মঙ্গলবার। ঠিক আছে, আমাদের বের করতে বলেছে 2016 সাল, তাহলে 2016 সালের 15ই ডিসেম্বর তাহলে কি বার হবে, আমাদের উত্তর হয়ে যাবে বৃহস্পতিবার। এবার অনেকে অবাক হয়ে গেলে, স্যার বোধহয় ভুল করে লিখে ফেললো। না, স্যার ভুল করে লিখেনি, একদম ঠিক লিখেছে। কি না, স্যার এক্ষুনি বললো যে বছর এক বছর এগোনো মানে দিনটাও একদিন এগিয়ে যায়, তারিখ যেহেতু একই আছে। তাহলে 15ই ডিসেম্বর রবিবার হলে পরের বছরের 15ই ডিসেম্বর সোমবার, তারপরের বছর 15ই ডিসেম্বর মঙ্গলবার। তাহলে তারপরের বছর 15ই ডিসেম্বর তো বুধবার হওয়ার কথা ছিল, স্যার কেন বৃহস্পতিবার লিখলো? কারণ তোমরা যদি খেয়াল করো একটু দেখতে পাবে, আমি যে সালটা লিখেছি সালটা হচ্ছে 2016 সাল। তোমরা প্রত্যেকেই জানো 2016 সালটা হচ্ছে লিপ ইয়ার অর্থাৎ অধিবর্ষ। আর অধিবর্ষ মানে ওই বছরে ফেব্রুয়ারি মাসটা 28 দিনের জায়গায় 29 দিনের হয়। তাহলে এইগুলোতে কিন্তু প্রত্যেকটাতে যতগুলো দিন আছে ঠিক আছে। 2016 সালে দেখো যখনই ফেব্রুয়ারি মাস আসবে ওখানে কিন্তু একটা দিন অতিরিক্ত ঢুকে যাবে। দেখো 28 ফেব্রুয়ারির জায়গায় 29 ফেব্রুয়ারি হয়ে যায়, একটা দিন বেশি হয়ে যায়। যেহেতু একটা দিন বেশি হয়ে যাচ্ছে তাই আরো একদিন বেশি বাড়িয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম না, তারিখ যদি একই থাকে বছর এক বছর এগুলো দিনও একদিন এগিয়ে যাবে, কিন্তু কোনো একটা বছর যদি লিপ ইয়ার হয় তাহলে আরো একদিন অতিরিক্ত এগোবে। আশা করি বোঝা গেছে। তাহলে 2015 সালের 15ই ডিসেম্বর হবে মঙ্গলবার, 2016 সালের 15ই ডিসেম্বর হবে বৃহস্পতিবার। চলো নেক্সট প্রশ্ন চলে আসো। মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24.11 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/15 কিমি করে 25 দিনে রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে কতটুকু কাজ করতে হবে প্রতিদিন জানতে চেয়েছে। দেখো একদম সহজ একটা কাজ রয়েছে। কি না, তারা ঠিক করেছে 33 দিনে কাজটা শেষ করবে। কত রাস্তা না 24.11/15 কিমি রাস্তা। আচ্ছা, প্রতিদিন এবারে তারা কাজে লেগে পড়েছে। প্রতিদিন কত করে কাজ হচ্ছে, 11/15 কিমি করে কাজ হচ্ছে। এইভাবে তারা কতদিন কাজ করেছে, এইভাবে তারা 25 দিন কাজ করেছে। তাহলে কত কাজ হয়ে গেল, আমরা 25 দিয়ে গুণ করে দিই, তাহলে কাটাকাটি করলে 5 3 15, 5 5 25, তাহলে উত্তর আমরা পেয়ে যাব 55/3 কিমি। এত আমাদের কি হয়ে গেছে, রাস্তাটা হয়ে গেছে। এই যে দেখো প্রত্যেকদিন 11/15 কিমি করে করছে, 25 দিন কাজ করেছে, তাহলে 25 দিনে কতটা কাজ হয়ে গেল, 55/3 কিমি কাজ হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, বাকি কাজ কি লিখবো, এরপরে হচ্ছে বাকি কাজ। তাহলে মোট কত কাজ করতে হয়েছিল, মোট রাস্তা তৈরি করতে হতো 24.11/15 কিমি, এটা হচ্ছে মোট কাজ। এখন আমাদের কাজ হয়েছে কত, 55/3, তাহলে এখনো কত বাকি আছে, দুজনকে বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের মোট 24.11/15 কিমি রাস্তা তৈরি করতে হতো, আমরা 25 দিনে কত রাস্তা তৈরি করেছি, 55/3 কিমি রাস্তা। তাহলে এখনো কত বাকি আছে, দুজনকে বিয়োগ করে দেবো। তাহলে এটাকে যদি করো 24 আর 15 গুণ করলে 15 4 60 শূন্য, হাতে 6 15 2 মানে 360, 360 আর 11 যোগ করলে 371/15। সেখান থেকে আমরা কি করব, 55/3 কে বাদ দেব। তাহলে এটাকে যদি বিয়োগ করি নিচে আমাদের 15 আসবে, এখানে আসবে 371। 15 কে 3 দিয়ে ভাগ করলে 5, 5 এর সঙ্গে 15 গুণ করলে 150, 5 5 25 এর 5, হাতে 2, 5 5 25 দিয়ে 27, 275 আসবে। ঠিক আছে।
আমাদের কত আসবে? 275 আসবে। 371 থেকে যদি 275 বাদ দিই তাহলে আমাদের কত আসবে? 96/15 সুন্দর করে প্রত্যেকটা জায়গা ভালো করে খেয়াল করো। ঠিক আছে, তাহলে আমি প্রথমে বের করলাম কতটা রাস্তা হয়েছে, এখানে সুন্দর করে ভাষা লিখে দেবে, রাস্তা হয়েছে এতটা। বাকি তাহলে কত আছে? বাকি কাজ মোট রাস্তা থেকে যেটা হয়েছে সেটাকে বাদ দিয়ে দেবো, তাহলে 96/15 কিমি বাকি আছে। এবারে আমাদের হাতে এখনো কত সময় আছে? না, পুরো কাজটা শেষ করার কথা ছিল 33 দিনে। আমার কতদিন কাজ হয়ে গেছে? 25 দিন কাজ হয়ে গেছে। তাহলে আর কতদিন আমাদের হাতে আছে? বাকি দিন। তাহলে বাকি দিন মোট 33 দিনে শেষ করব বলেছিলাম, আমাদের 25 দিন কাজ হয়ে গেছে। তাহলে এখনো আর কদিন বাকি আছে? এখনো আর 8 দিন বাকি আছে। তাহলে এই 8 দিনের মধ্যে আমাকে বাকি কাজটা শেষ করতে হবে। এই 8 দিনের মধ্যেই আমাকে বাকি কাজ শেষ করতে হবে, ওটাই জানতে চেয়েছে যে বাকি দিনের, বাকি আর কতদিন রয়েছে? 8 দিন। ওই বাকি দিনের প্রতিদিন তাহলে কতটা করে কাজ করতে হবে, অর্থাৎ প্রতিদিনের কাজ। প্রতিদিনের কাজ, তাহলে প্রতিদিন কতটা করে কাজ করব? না, মোট আমাকে এখনো 96/15 কিমি রাস্তা তৈরি করতে হবে। কত দিনে করতে হবে? 8 দিনে। তাহলে প্রতিদিন কতটা করে কাজ করব? 8 দিয়ে ভাগ করে দেব। ভগ্নাংশের ভাগটা খেয়াল করো কিভাবে করতে হয়। প্রথমটাকে ঠিক রেখে গুণ চিহ্ন দিয়ে পরেরটাকে উল্টে দিতে হয়। 8 কে উল্টে লিখলে আমাদের কত হয়ে যাবে? 1/8 হয়ে যাবে। কাটাকাটি করলে 12 আসতে 96, তাহলে উত্তর পেয়ে যাবে 12/15। ভগ্নাংশকে সর্বদা লঘিষ্ঠ আকারে লিখতে হয়, তাহলে 3 কাটলে 3 4 12, 3 5 15, 4/5 কিমি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 4/5 কিমি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। সুন্দর করে দেখো, আমি আবার একবার বলে দিচ্ছি। তাহলে প্রথমে যতটা রাস্তা হয়েছে বের করবে 25 দিয়ে গুণ করে, বাকি রাস্তা বের করবে, মোট রাস্তা থেকে যতটা হয়েছে সেটা বাদ দিলে বাকি কাজের পরিমাণ পেয়ে যাবে। আমাদের হাতে কতদিন বাকি আছে বের করব, 33 থেকে 25 বাদ দিলে বাকি কাজকে বাকি দিন দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাবে প্রত্যেক দিন কতটা করে কাজ করতে হবে। 4 সুন্দর করে দেখে নাও, 4/5 কিমি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে চলে আসছি। এখনো অনেকগুলো প্রশ্ন রয়েছে। সংখ্যা রেখার সাহায্যে -7 আর আমি একদম বিস্তারিত ভাবে বোঝাচ্ছি, সেই জন্য ক্লাসগুলো হয়তো একটু বড় হচ্ছে, যাতে তোমাদের যে প্রশ্ন যদি একটু ঘুরিয়ে দেয় তোমাদের যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্যই আমি করাচ্ছি। সুন্দর করে দেখো, -7 এবং -2 কে যোগ করতে বলেছে সংখ্যা রেখার সাহায্যে। কিভাবে করবে দেখো সুন্দর করে, পরীক্ষায় কিন্তু পাবে এই অঙ্কটা। ঠিক আছে, পরীক্ষায় কি দেখো, এই হচ্ছে সুন্দর করে একটা কি করে নেবে, সুন্দর করে একটা রেখা অঙ্কন করে নিলে। ঠিক আছে, সুন্দর করে একটা কি করে নিলে, সুন্দর করে একটা রেখা অঙ্কন করে নিলে। এরপরে সুন্দর করে কি করবে, ছোট ছোট মাঝখানে অনেকগুলো রেখা করবে নির্দিষ্ট দূরত্ব অন্তর। ঠিক আছে, মাঝখানে শূন্য থাকবে, 1টা 2টো 3টা নির্দিষ্ট দূরত্ব অন্তর করে সুন্দর করে এরকম স্কেল দিয়ে এইরকম করে দাগ করে নেবে। বাম দিক ডান দিক এইরকম করে দাগ করে নেবে। স্কেল দিয়ে নির্দিষ্ট একটা সমান দূরত্ব অন্তর অন্তর এইরকম করে দাগ করে নেবে। মাঝখানে কে থাকবে? মাঝখানে থাকবে শূন্য, কারণ শূন্যের ধনাত্মক ঋণাত্মক কিছু হয় না, এটাকে বলা হয় সংখ্যা রেখা। শূন্যের ডান দিকে যারা থাকবে তারা হচ্ছে ধনাত্মক সংখ্যা। কিভাবে লিখবে? এইরকম লিখবে, +1 +2 +3 +4 +5 +6 +7 +8 হয়েছে, এইরকম করে লিখবে। এখানে তীর চিহ্ন দিয়ে দাও, এর কিন্তু শেষ নেই। বাম দিকে আমরা কি লিখবো? আচ্ছা, বাম দিকে আরো একটু বাড়াতে হবে, বাম দিকে আরো একটু বাড়াতে হবে, বাম দিকে আরো একটু বাড়াতে হবে। বাম দিকে আরো একটু বাড়াতে হবে। চলো এখানে লেখো তাহলে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12 এরকম করে লিখে ফেললাম। তাহলে এই যে লেখাটা লিখেছি এরই নাম হচ্ছে সংখ্যা রেখা, অর্থাৎ শূন্য নিরপেক্ষ মান ও থাকবে মাঝখানে, ওর ডান দিকে থাকবে পজিটিভ নাম্বার ধনাত্মক সংখ্যা, বাম দিকে থাকবে নেগেটিভ নাম্বার ঋণাত্মক সংখ্যা।
এবারে আমি যেভাবে দেখাচ্ছি সুন্দর করে, পরীক্ষায় কিন্তু এই সংখ্যা রেখার একটা অঙ্ক পাবে। প্রথমে কত থাকবে? -7। সুন্দর করে কি করবে, 0 থেকে শুরু করে -7 কোথায়, এই যে -7, সুন্দর করে এই রেখাটাকে উপর দিকে এইভাবে বাড়িয়ে দেবে। ঠিক আছে, তাহলে 0 থেকে -7 পর্যন্ত যাবে। এই যে 0 সেখান থেকে -7 পর্যন্ত এলে এই যে ঘরটা কি, এই যে ঘরটা হচ্ছে আমাদের -7। যেভাবে আমি দেখাচ্ছি, যেই ঘরটা বলবে ওটাকে উপর দিকে উঠিয়ে দেবে, দিয়ে 0 থেকে শুরু করে ওই ঘর পর্যন্ত আসবে। এরপরে আবার -2, তাহলে যখনই মাইনাস বলবে সর্বদা বাম দিকে যাবে, বাম দিকে। আর যখনই প্লাস বলবে ডান দিকে যাবে। মাইনাস বললে বাম দিকে, প্লাস বললে ডান দিকে। তাহলে আমি 0 থেকে কত পর্যন্ত আসছি? -7 ঘর এসেছি। এরপরে আবার -2 ঘর যেতে হবে, এরপর আরো কত ঘর যেতে হবে? -2 ঘর। এখান থেকে আবার 2 ঘর যাব, তাহলে এর পরের 2 ঘর কি? একটা, দুটো, এই যে এটা। ঠিক আছে, তাহলে এখান থেকে সুন্দর করে আবার এই রকম করে দাও। তাহলে এই যে ঘরটা, এটা আমাদের আবার কত ঘর হয়ে গেল? এটা আবার 2 ঘর চলে এলো। ঠিক আছে, তাহলে প্রথমে -7 ঘর এলাম, তারপরে আবার -2 ঘর এলাম। তাহলে যখনই যত মাইনাস বলবে তোমাকে বাম দিকে আসতে হবে। তাহলে মোট কত ঘর এলাম? মোট কত ঘর এলাম? এটাকে আরো একটু বাড়িয়ে দাও, তাহলে সুন্দর করে 0 থেকে একদম এই জায়গাটা পর্যন্ত এলাম, এইটা দিয়ে দেবে -9। এই যে কত পর্যন্ত এলো? -9। এইরকম কমপ্লিট করাটাকে বলা হচ্ছে সংখ্যা রেখার মাধ্যমে অঙ্ক করা। এইভাবে করলে অঙ্কটা কমপ্লিট হলো, সম্পূর্ণ হলো। কিভাবে? প্রথমে -7 বলেছে, 0 থেকে -7 আসবো, আমি যেভাবে বাড়িয়ে করেছি সেইভাবেই তোমরা করবে। তারপরে যদি প্লাস বলতো তাহলে ওখান থেকে ডান দিকে যেতাম। সাপোজ এখানে +2 বলতো, তাহলে এখান থেকে আমি 2 ঘর ডান দিকে আসতাম। কিন্তু আমাকে বলেছে -2, তাহলে ওখান থেকে আরো 2 ঘর বাম দিকে আসবো। তাহলে মোট শেষ করলাম কততে? এটাতে, -9 শেষ করলাম। তাহলে 0 থেকে একদম টেনে দেবে, এটাই হচ্ছে -9। ঠিক আছে, সংখ্যা রেখার সাহায্যে যোগফল আমাদের কমপ্লিট হলো। হয়েছে। প্রয়োজন হলে নিচে এইরকম করে লিখে দেবে, -7 প্লাস -2 সমান -9। ব্যাস, নিচে জাস্ট এইটুকুটা লিখে দেবে। চলে আসছে পরবর্তী প্রশ্নে। যোগফল বের করতে বলেছে, আগে করেছি একটা অঙ্কে, -14 প্লাস -12 প্লাস 21। ঠিক আছে, কত আসবে দেখো, সাইন গুলোকে উঠিয়ে দাও, তাহলে এটাও হবে -14। কিছুক্ষণ করেছি, প্লাস আর মাইনাসে মাইনাস আসে, প্লাস আর প্লাসে প্লাস আসে। এবারে দুটো সংখ্যার আগের চিহ্ন একই, একই থাকলে সংখ্যাগুলোকে যোগ করতে হয়, এবং ওইখানে তো একটাই চিহ্ন আছে, সেটা বসিয়ে দেবো, প্লাস 21। এইখানে আমাদের দুটো সংখ্যার আগের চিহ্ন আলাদা, তাহলে সংখ্যাগুলোকে বাদ দেব, এইখানে যেই চিহ্ন সংখ্যাটা বড় তার আগের চিহ্নটা বসে যাবে। তাহলে দুটো সংখ্যার আগের চিহ্ন একই হলে সংখ্যাগুলোকে যোগ করতে হয়, দুটো সংখ্যার আগের চিহ্ন আলাদা হলে সংখ্যাগুলোকে বিয়োগ করতে হয়, এবং যে সংখ্যাটা বড় তার চিহ্নটা বসে যায়। চলো নেক্সট, পরবর্তীতে চলে আসো। কি বলেছে? -5 প্লাস -7 বিপরীত সংখ্যা কত? +7। ব্যাস, একই রকম ভাবে সমাধান করো। -5 প্লাস আর প্লাস মিলে প্লাস হয়ে যাবে, মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। এবারে সমাধান করো, এই মাইনাস আর এই প্লাস মিলে কত হয়ে যাবে? +2। কেন না, দুজনের আগের চিহ্ন আলাদা, আলাদা বলে সংখ্যাগুলোকে বিয়োগ করলাম, 7 থেকে 5 বাদ দিলে 2, আর দুটো সংখ্যা যেহেতু আলাদা তাই বড় চিহ্নটা বসে যাবে, তারপরে +5 আছে থাকুক। আবার দুজনের চিহ্ন একই, তাহলে চিহ্ন একই হলে সংখ্যাগুলোকে যোগ করে দেব, +7 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এখনো 10টা অঙ্ক রয়েছে। চল সংখ্যা x এবং ধ্রুবক সংখ্যা 9 ও 11 কে নিয়ে যোগ, গুণ ও ভাগ চিহ্নের সাহায্যে একটি বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। কিসের সাহায্যে? যোগ, গুণ ও ভাগ চিহ্নের সাহায্যে। তাহলে সুন্দর করে তুমি করে দাও সহজে। ধরো 9 এর সঙ্গে x গুণ করো, 9 এর সঙ্গে x গুণ করলে আমরা কত লিখতে পারি? 9x। ঠিক আছে, তাকে তুমি এক কাজ করো, তাকে 11 দিয়ে ভাগ দিয়ে দাও। ঠিক আছে, এর সঙ্গে আবার তুমি x যোগ করে দাও, এই হয়ে গেল সুন্দর, কোনো সমস্যা নেই। তাহলে দেখো x কেও নিয়েছি, 9 কেও নিয়েছি, 11 কে নিয়েছি, তাতে যোগ, গুণ এবং ভাগ চিহ্ন থাকবে। তাহলে 9 এর সঙ্গে x গুণ করেছি, গুণ চিহ্ন আছে, এই যে 11 দিয়ে ভাগ করেছি মানে ভাগ চিহ্ন আছে, আর এই যে যোগ চিহ্ন আছে। আমি এইরকম লিখেছি, তোমরা তোমাদের মতো আরো হাজার লক্ষ তারিখ এসে লিখতে পারো। ঠিক আছে, বিভিন্ন ভাবে লেখা যেতে পারে, অর্থাৎ যোগ, গুণ, ভাগ চিহ্নটা যেন থাকে, এবং 9 আর x কে মিশিয়ে মিশিয়ে লিখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট, পরবর্তীতে চলে আসছি। প্রদত্ত বৃত্তটির mn, ab এবং SOR কে কি বলে? প্রথমে চলে আসবো mn, প্রথমে চলে আসবো আমরা কি mn। mn কোথায়? এটা। তাহলে এই mn কে কি বলে? mn কে জ্যা বলে। কি বলে? জ্যা।
হয়েছে। যে আমরা কাদেরকে বলবো না, পরিধির ওপরে, বৃত্তের পরিধির ওপরে দুটো বিন্দুকে যোগ করলে আমরা যে সরল রেখা পাই সেটাকেই আমাদের জ্যা বলে। তাহলে এম এন কে আমরা কি বলবো, জ্যা বলবো। এরপরে চলে আসবে এ বি। এ বি কে আমরা কি বলবো, এ বি কে আমরা কি বলবো, ব্যাস। ব্যাস কাকে বলে না, বৃত্তের বৃহত্তম জ্যা, অর্থাৎ যেই জ্যাটা কেন্দ্রগামী হয় সেটাকে আমাদের কি বলে, ব্যাস বলে। তাহলে এ বি কেন্দ্র দিয়ে, এ বি কেন্দ্র দিয়ে গেছে, তাহলে ওটাকে ব্যাস বলবো। আর একটা কি আছে আমাদের, এস ও আর। এস ও আর কোনটা, এই যে এটাকে হচ্ছে এস ও আর, এইটাকে আমাদের কি বলে, বৃত্তকলা। এটাকে আমাদের কি বলে, বৃত্তকলা। ঠিক আছে, তাহলে জ্যা, ব্যাস এবং বৃত্তকলা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এম এন জ্যা, এ বি হচ্ছে ব্যাস ডায়ামিটার, এম এন হচ্ছে জ্যা পড, আর এটা হচ্ছে আমাদের বৃত্তকলা, সঠিক উত্তর হয়ে যাবে। চলো চেঞ্জ হয়। চলো পরবর্তী প্রশ্নে চলে আসো, কি কি আসবে দেখো। পরবর্তী প্রশ্ন আমাদের বলা রয়েছে চাঁদার সাহায্যে 187 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলেছে। আমি সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছি, আমি সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, যখনই কোণ অঙ্কন করতে বলবে কি করবে, এইরকম একটা সরল রেখা অঙ্কন করে নেবে। ঠিক আছে, যখনই কোণ অঙ্কন করতে বলবে প্রথমে একটা এইরকম সরল রেখা অঙ্কন করে নেবে। কোণ আঁকার পদ্ধতিটা ভালো করে শিখে নাও। যখনই কোণ অঙ্কন করতে বলবে এইরকম একটা সরল রেখা অঙ্কন করে নেবে। আমাকে কত কোণ আঁকতে বলেছে, 187 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। সর্বদা মনে রাখবে 187 ডিগ্রি মানে কি, 180 ডিগ্রির থেকে বেশি। এই একটা সোজা সরল রেখাকেই কি বলে, আমরা জানি সরল কোণ বলে। তাহলে যদি 180 ডিগ্রি বলতো তাহলে এটাই আমাদের উত্তর হয়ে যেত, কিন্তু আমাদেরকে তো 180 ডিগ্রি বলেনি। আমাদেরকে কি বলেছে, একটা সরল কোণ করতে হবে, একটা কোণ অঙ্কন করতে হবে 187 ডিগ্রি। তাহলে 187 ডিগ্রি মানে কি, 187 ডিগ্রি মানে কি, 180 থেকে 7 বেশি, তাকেই তো আমরা 187 ডিগ্রি বলি। ঠিক আছে, তাহলে এই যে একটা সোজা কোণ এটাকেই আমাদের কি বলে, 180। তাহলে আমাকে আরো 7 ডিগ্রি আনতে হবে। তাহলে এইটা হচ্ছে পুরো 180, 7 মানে কি নিচের দিকে। তাহলে সুন্দর করে মনে রাখবে, যখন কোনো কোণ, যখন কোনো কোণ আমাদের কি যাবে, এই সুন্দর করে বসালাম দেখো। তাহলে 180 থেকে যখনই কোনো কোণ বলবে চাঁদাকে এইরকম করে ঘুরিয়ে দেবে, টেকনিকটা শেখো ভালো করে। 180 থেকে যখনই কোনো বেশি কোণ বলবে, 210, 220, 270, 190, তখন কি করবে, এইরকম একটা সোজা রেখা টেনে দেবে এবং তুমি চাঁদাটাকে এরকম ঘুরিয়ে ধরবে। দিয়ে তুমি শুধু এটা হিসাব করবে যে আমাদেরকে 180 থেকে যে বেশি কোণটা বের করতে বলেছে কত বেশি। এখানে 187 বলেছে মানে 7 বেশি। তাহলে কোণটাকে উল্টে তুমি কি করে নেবে, 7 ডিগ্রি অঙ্কন করে নেবে। কি করে নেবে, 7 ডিগ্রি অঙ্কন করে নেবে। তাহলে 7 ডিগ্রি মানে কোথায় হচ্ছে দেখো, এটা কি এইদিকে, এইদিকে উল্টালে ভালো হতো, উল্টানো কি সম্ভব? হুম, উল্টানো কি সম্ভব? না, উল্টানো সম্ভব নয়, ছেড়ে দাও। তাহলে এখানে আমি এটার মাধ্যমে দেখাচ্ছি, তোমরা চাইলে কিন্তু এই চাঁদাটাকে এইরকম করে উল্টাতে পারবে। তোমাদের যে হাতের যে চাঁদা রয়েছে সেটাকে এইদিকে সুন্দর করে উল্টা দিবে, তাহলে এখানে যে 180 আছে শূন্যটা বাম দিকে চলে আসবে তখন। কিন্তু এখানে যাই হোক এটাকে তো উল্টানো যাচ্ছে না, এটাকে তো যাই হোক উল্টানো যাচ্ছে না, তাই আমি কি করছি, এটা দিয়ে দেখাচ্ছি। তাহলে এখান থেকে কত আসবো, 7 ঘর আসবো। তাহলে সুন্দর করে এই যে 5, 5-এর পরে এই যে 2 ঘর। ঠিক আছে, তাহলে এইটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এই যে দেখো এখানে সুন্দর করে লেখাও হয়ে গেছে। এই যে দেখো ক ঘর এসছে, 7 ঘর, এই যে দেখো 7 ডিগ্রি লেখা হয়ে গেছে। ঠিক আছে, 7 ডিগ্রি লেখা হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে সরল রেখাটাকে আছে টান। চলো, এই আমাদের উত্তর চলে এলো।
ব্যাস, এটাই হচ্ছে আমাদের কি 187 ডিগ্রি কোণ। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম কিভাবে করলাম। না, যখনই 180 থেকে যখনই কোনো বেশি কোণ করতে বলবে একটা সরলরেখা অঙ্কন করে নেবে। আমি তোমাদের মোছার দরকার নেই, আমি এটা বোঝানোর জন্য মুছেছি। তোমরা কি করবে, যেমন করে এখানে সোজা রেখা ছিল সেই রকম করে লিখে ফেলবে। এই যে দেখাচ্ছি, দেখো এই রকমটা তোমরা কি করবে, এই রকম করে সুন্দর করে এই রকমটা চিহ্ন দিয়ে দেবে। এইটা হচ্ছে 187 ডিগ্রি। তাহলে শিখলামটা কি, 180 থেকে যখনই বেশি কোনো কোণ বলবে তুমি কি করবে, 180 থেকে সেটা মাইনাস করে দেবে, দিয়ে পেয়ে যাবে যে কতটা বেশি। তুমি জাস্ট চাঁদাটাকে ঘোরাবে, এইখান থেকে নিচের দিকে তত ডিগ্রি বেশি করে নিতে হবে। এখানে 7 ডিগ্রি করেছিল, আমি চাঁদাতে দেখিয়েছিলাম যে এইখান থেকে এটা 7 ডিগ্রি। তাহলে এই যে পুরো কোণটা এটাই আমাদের হয়ে যাবে 187 ডিগ্রি। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে চলে আসো। একটি সমবাহু ত্রিভুজের কি বের করতে বলেছে, প্রতিসম অক্ষ বের করতে বলেছে। সুন্দর করে খেয়াল করো, একটি সমবাহু ত্রিভুজের প্রতিসম অক্ষ। তাহলে প্রতিসম অক্ষ মানে কি, না প্রতিসম অক্ষ মানে হচ্ছে একটা ভাঁজ। ভাঁজ বলতে কি, আমি যদি তোমাদেরকে দেখাই, ধর আমার কাছে এই একটা পেজ রয়েছে, এই একটা পেজ, তাহলে একে কত প্রকারে ভাঁজ করতে পারলে দুদিকে সমান পাবো। ধরো আমি যদি এই রকম করে একটা ভাঁজ করি, সাপোজ এই রকম করে যদি একটা ভাঁজ করি, তাহলে দেখো মাঝখানে সুন্দর করে একটা ভাঁজ তৈরি হয়েছে, কিন্তু তোমরা বলো এর বাম দিক আর ডান দিক কি সমান এসছে? না, তাহলে একে আমরা প্রতিসম অক্ষ বলবো না। প্রতিসম অক্ষ কাকে বলবো, না যখন আমরা এমন বরাবর ভাঁজ করব যাতে তার উভয় দিকেই সমান আকৃতি চলে আসবে, সেটাকেই আমরা কি বলবো, প্রতিসম অক্ষ বলবো। দেখো বাম দিক ডান দিক দুটোই সমান এসছে, তাহলে এই যে অক্ষরেখাটা, এই যে অক্ষটা, এটাকেই বলা হয় প্রতিসম অক্ষ। ঠিক আছে, তাহলে সুন্দর করে এখানে চলে আসো। তাহলে এইভাবে ত্রিভুজে তুমি কত কিটা করতে পারো, ত্রিভুজে চলে আসো। তাহলে সুন্দর করে ওপর থেকে এইবার মাঝ বরাবর এরকম টেনে দিলে তুমি একটা প্রতিসম, দেখো এর বাম দিক ডান দিক দুটোই সমান। আবার তুমি ত্রিভুজটাকে এই রকম করে তুমি এই দিকেও যদি অঙ্কন করতে যাও, সেখানেও বরাবর একটা বাম দিক ডান দিক পেয়ে যাবে। আবার এই রকম বরাবর তুমি যদি অঙ্কন করো তাহলেও কিন্তু একটা প্রতিসম অক্ষ পেয়ে যাবে। যাচ্ছে, চলো এই হচ্ছে আমাদের প্রতিসম অক্ষ। তাহলে একটা সমবাহু ত্রিভুজের কতগুলো প্রতিসম অক্ষ পাবো, তিনটা। তিন দিক বরাবর ভাঁজ করতে পারি। তাহলে এই রকম বরাবর ভাঁজ করলে ওদিক এদিক সমান, কেউ আবার এই দিক বরাবর যদি ভাঁজ করে ওদিক এদিক সমান হবে, কেউ আবার এই বরাবর ভাঁজ করলে ওই দিক উপর দিক নিচের দিক সমান হয়ে যাবে। তাহলে এই রকম আমরা তিন প্রকারের ভাঁজ করতে পারি, উভয় তিনটা ক্ষেত্রেই আমরা উভয় দিকেই সমান আকৃতি পেতে পারি। তাহলে এইভাবে কতগুলো প্রতিসম অক্ষ পাবো, তিনটা। ওটাই জানতে চেয়েছে, একটি সমবাহু ত্রিভুজের কটি প্রতিসম অক্ষ আছে, তিনটি চিত্র দিয়ে দেখাতে বলেছে, এই যে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এইটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। চাঁদার সাহায্যে 75 ডিগ্রি কোণ এঁকে কোণটিকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। তাহলে সুন্দর করে চাঁদার সাহায্যে একটা কোণ অঙ্কন করে নিই। কোণ অঙ্কন করার পরে সেটাকে আমরা কি করব, সমদ্বিখণ্ডিত করব। তাহলে সুন্দর করে এটাতে একটা কি চলো একটা সরলরেখা অঙ্কন করে নিলাম। এই সরলরেখার উপরে সুন্দর করে কি করবে, এটাকে যেমন করে তোমরা চাঁদা বসাও, এটাকে সুন্দর করে কি করবে, ম্যাচ করাবে। ঠিক আছে, ম্যাচ হয়নি, একটু ঘোরাতে হবে। চলো মোটামুটি ভাবে এসছে, যাই হোক 75 ডিগ্রি। তাহলে এই রকম কোণ করা তোমরা কিভাবে জানাবো, এইরকম একটা রেখা টেনে দিতে হয়, তারপরে চাঁদা বসাতে হয়। চাঁদা বসিয়ে কত ডিগ্রি কোণ আঁকবো, 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি কোথায় আছে, এই যে সুন্দর করে 70, আর তারপরে এই যে দেখো এই যে সুন্দর করে চলে এসছে 75 ডিগ্রি।
এই যে সুন্দর করে কত চলে এসছে, 75 ডিগ্রি চলে এসছে। তাহলে এইটা আমাদের কি হয়ে গেল, 75 ডিগ্রি কোণ হয়ে গেল। এই যে কোণটা, এটা আমাদের কত হলো, 75 ডিগ্রি কোণ হয়ে গেল। ঠিক আছে, এই 75 ডিগ্রি কোণটাকে কি করতে বলেছে, সমদ্বিখণ্ডিত করতে বলেছে। এবার খেয়াল করো সমদ্বিখণ্ডটা কিভাবে করছি, সমদ্বিখণ্ডটা কিভাবে করছি খেয়াল করো সুন্দর করে। আমার কাছে তো এখানে পেন্সিল কম্পাস নেই, কিন্তু আমি তোমাদেরকে আইডিয়া দিচ্ছি কিভাবে করতে হয়। পেন্সিল কম্পাসটা দেখতে এইরকম হয়, সুন্দর করে কি করবে, এইখানে বসাবে, সুন্দর করে এইরকম এই কোণে বসাবে, এখান থেকে একটা মাপ নিয়ে এইরকম টানবে। আশা করি বোঝা যাচ্ছে, আমার হাতই হচ্ছে আমার পেন্সিল কম্পাস দেখাচ্ছি। সুন্দর করে এখানে বসাবে, বসিয়ে এইরকম করে গোল করবে, করার পরে এইখানে একটা ছেদ করছে, এইখানে একটা ছেদ করছে, আবার এখান থেকে একই মাপ নিয়ে এইরকম এখানে কাটবে, এখান থেকে একই মাপ নিয়ে এইরকম কাটবে, দেখবে একটা বিন্দুতে ছেদ করবে। আমি আবার বোঝাচ্ছি, তাহলে পেন্সিল কম্পাসের একটা নির্দিষ্ট তোমার মতো করে মাপ নেবে, মাপ নিয়ে এই জায়গাতে বসিয়ে কাটবে। আমি এত বড় টেনেছি, তুমি ছোট করে টানতে পারো, কোনো চাপ নেই, তবে সেটা পেন দিয়ে নয়, পেন্সিল দিয়ে নয়, পেন্সিল কম্পাস দিয়ে করবে। এই যে দুটো বিন্দুতে ছেদ করেছে, এখান থেকে আবার এইরকম একটা কাটবে, এখান থেকে এই যে বিন্দুতে ছেদ করলো, এই বিন্দু আর এই বিন্দুকে কি করে দেবে, এই বিন্দু দুটোকে যোগ করে দেবে। ঠিক আছে, এইটা আমাদের কি হয়ে গেল, সমদ্বিখণ্ডক। সুন্দর করে তুমি নাম দিয়ে দাও, সুন্দর করে তুমি নাম দিয়ে দাও, এ বি সি ডি। হয়েছে, এই আমাদের ছবি কমপ্লিট হলো। তাহলে সমদ্বিখণ্ডকটা আশা করি বোঝাতে পারলাম। তাহলে সুন্দর করে প্রথমে কোণ অঙ্কন করব, কোণ অঙ্কন করার পরে এখান থেকে এইরকম একটা চাপ নেব, এই বিন্দুতে বসিয়ে কাটবো, এই বিন্দুতে বসিয়ে কাটবো, একটা বিন্দুতে ছেদ করবে, ওই দুটোকে যোগ করে দিলে তুমি পেয়ে যাবে 75 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডক পেয়ে যাবে। হয়েছে পেন্সিল কম্পাসের সাহায্যে। পরবর্তী, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 6 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ পিকিউ অঙ্কন করো। পিকিউ সরল রেখাংশকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করো। চলে আসছি। আচ্ছা, বৃত্ত এখানে তো অঙ্কন করা সম্ভব নয়, কারণ বৃত্ত আঁকতে গেলে তো পেন্সিল কম্পাস লাগবে। আমার এখানে তো পেন্সিল কম্পাস নেই, কারণ এখানে তো পেন্সিল কম্পাস রাখাটা সম্ভব নয় স্ক্রিনের উপরে। ঠিক আছে, তাই আমি হাত দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা কি। প্রথমে কি করবে, 6 সেমি দৈর্ঘ্য তুমি সুন্দর করে স্কেল দিয়ে এইরকম একটা সরল রেখা অঙ্কন করে নেবে, যেটার মাপ কত, 6 সেন্টিমিটার। সুন্দর করে স্কেল দিয়ে অঙ্কন করবে, কিন্তু এই নয় যে নিজের মনের মতো করে। তোমাদের জ্যামিতি বক্সের মধ্যে একটা 15 সেন্টিমিটারের স্কেল থাকে, বা কেউ অন্য স্কেলও নিয়ে যেতে পারো। সেরকম স্কেলটা বসিয়ে 6 সেন্টিমিটারের একটা সরল রেখা অঙ্কন করে নেবে। দিয়ে তোমার কাছে তো পেন্সিল কম্পাস আছে, সেই পেন্সিল কম্পাস দিয়ে এইরকম এটার মাপ করবে, কত বড় হলো, এত বড়, দিয়ে এইরকম করে বসাবে, বসিয়ে সুন্দর করে এইরকম করে কি গোল করবে। আমি দেখাচ্ছি, দেখো এইরকম করে তুমি এটার মাপ নিলে পেন্সিল কম্পাসে, দিয়ে এরকম করে খাতায় বসাবে, দিয়ে এইরকম করে কি করবে, গোল করবে। হয়েছে, সুন্দর করে কি করবে, এইরকম করে গোল করে দেবে। গোল করে দিলে তোমার কি চলে আসবে, সুন্দর করে বৃত্ত চলে আসবে। এটাই আমাদের কত হয়ে যাবে, 6 সেন্টিমিটার। আবার তোমাদেরকে লজিকটা বোঝাচ্ছি কিভাবে। তাহলে খাতায় আলাদা ভাবে উপরে দাগ নম্বর দিয়ে প্রথমে একটা স্কেলের সাহায্যে 6 সেন্টিমিটার টেনে নেব। পরীক্ষায় 7 বলতে পারে, 3.5 বলতে পারে, যেটা বসিয়ে টেনে নেব। দিয়ে পেন্সিল কম্পাসে এইরকম করে মাপ নেব, দিয়ে এইরকম বসাবো, দিয়ে এইরকম করে গোল করব। এই যে দৈর্ঘ্যটা, এটাই হবে 6 সেন্টিমিটার। তাহলে কি কি বলেছিল, পি কিউ, এটা পি আর এটা হচ্ছে কিউ। পি কিউ সরল রেখাংশকে ব্যাস করে একটা বৃত্ত, সরি আমার ভুল হয়েছে। পি কিউ সরল রেখাংশকে ব্যাস করে বলেছে। প্রশ্ন ভালো করে, দারুণ প্রশ্ন, বহু ছেলে মেয়ে ভুল করে দেবে। পি কিউ সরল রেখাংশকে ব্যাস করে বলেছে, তাহলে এই যে 6 সেন্টিমিটার, এটা কিন্তু এর ব্যাস। তাহলে ব্যাসার্ধটা আমাদের কত হবে, ব্যাসার্ধটা কিন্তু আমাদের 3 সেন্টিমিটার হয়ে যাবে। খুব ভালো প্রশ্ন দিয়েছে, ভালো করে খেয়াল করো। ঠিক আছে, ব্যাস কি, এই পুরোটাকে আমাদের ব্যাস বলে, এই পুরোটাকে আমাদের ব্যাস বলে, কিন্তু আমাদেরকে তো ব্যাস নয়, ব্যাসার্ধটা বের করতে বলেছে। ঠিক আছে, আমাদের বৃত্ত বের করতে হলে, বৃত্ত করতে হলে সর্বদা আমাদের কি লাগে, ব্যাসার্ধ লাগে। তাহলে এই পুরোটা যদি 6 সেন্টিমিটার হয়, এটা তো পুরোটা ব্যাস, এটা পুরোটা ব্যাস, তাহলে আমাদের আগে ব্যাসার্ধ করতে হবে। তাহলে ব্যাসার্ধ কি করে বেরোয়, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, রেডিয়াস বলে ইংরেজিতে। তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 3 সেন্টিমিটার পেয়ে যাবে। এবারে 3 সেন্টিমিটার তোমাদেরকে কি করতে হবে, বৃত্ত অঙ্কন করতে হবে। 3 সেন্টিমিটারে কি করতে হবে, বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে কিভাবে জিনিসটা দেখো,
ওই একই রকম ভাবে তাহলে এটা 6 সেন্টিমিটার, তাহলে তার অর্ধেক 3 সেন্টিমিটার, স্কেল দিয়ে সুন্দর করে এইরকম করে 3 সেন্টিমিটার অঙ্কন করে নেবে। পদ্ধতি সেই একই রকম ভাবে 3 সেন্টিমিটার যে করে বললাম, সুন্দর করে এইটার এরকম মাপ নেবে, এইরকম করে গোল করে দেবে। ঠিক আছে, আমার এখানে তো ই করা সম্ভব নয়। চলো, এই হচ্ছে আমাদের এটা কত হয়ে গেল, এইখান থেকে এইটুকুটা, এটাই হচ্ছে কি 3 সেন্টিমিটার। আমি আবারও বলছি, ভালো প্রশ্ন, বহু ছেলে মেয়ে ভুল করে দেবে এই শব্দটা যদি খেয়াল না করে। পি কিউ সরল রেখাংশকে ব্যাস করে, তাহলে পি কিউটা তো 6 সেমি, এইটা পুরোটা আমাদের হবে পি কিউ, এটা হচ্ছে 6 সেন্টিমিটার হবে, 6 সেন্টিমিটার। তাহলে রেডিয়াসটা কত হবে, 3 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটার নিয়ে গোল করতে হবে, কেউ যদি 6 সেন্টিমিটার নিয়ে গোল করে দেয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এইটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, রেডিয়াসটা হবে 3 সেন্টিমিটার। তাহলে যখনই ব্যাস বলা থাকবে তাকে অর্ধেক করবে। চলো নেক্সট, এ বি একটি সরল রেখাংশ নিয়ে, আচ্ছা আমি আগামীতে চেষ্টা করব যেগুলো জ্যামিতির অঙ্ক সেই কয়েকটা অঙ্কতে আলাদা করে খাতায় করে দেখানোর, তাহলে সুবিধে হয়। ঠিক আছে, এ বি একটি সরল রেখাংশ নিয়ে তার একটি বহিস্থ বিন্দু পি থেকে, তাহলে কি বলা রয়েছে দেখো, এ বি একটি সরল রেখাংশ নাও, এ বি একটি সরল রেখাংশ নিলাম, নিলাম, তার বহিস্থ একটা বিন্দু, বাইরের একটা বিন্দু কত নিলাম, পি নিলাম। এই পি, আচ্ছা পিটাকে আমি আর একটু কাছে নিই, কারণ আমাদের কাছে তো জ্যামিতি বক্স নেই, আমাকে হাতে দিয়েই দেখাতে হবে, হাত দিয়ে। চলো, এটা আমাদের হচ্ছে পি। এবারে এই পি থেকে এ বি সরলরেখার উপর, এটা হচ্ছে এ বি সরলরেখা, পি সরলরেখাংশ থেকে এ বি সরলরেখার উপর লম্ব অঙ্কন করতে হবে। পদ্ধতিটা দেখে নাও কিভাবে করাচ্ছি। দেখো পদ্ধতি কি, তুমি প্রথমে এ বি সরলরেখাংশ অঙ্কন করবে স্কেল দিয়ে, দিয়ে বাইরে একটা বিন্দু এ নেবে, সরি বাইরে একটা বিন্দু পি নেবে। এবারে পি থেকে কিভাবে লম্ব অঙ্কন করতে হয় দেখো, পেন্সিল কম্পাস নেবে, পেন্সিল কম্পাস নিয়ে এই পি তে বসাবে। কোথায় বসাবে, পি তে বসিয়ে আমি যেভাবে গোল করছি এইরকম সুন্দর করে একটা গোল নিয়ে নেবে। সুন্দর করে দেখো, আশা করি বোঝা গেছে কিনা, আশা করি প্রত্যেকের বোঝা গেছে। তোমার ইচ্ছে খুশি মতো পেন্সিল কম্পাসে একটা মাপ নেবে, এই পি তে বসিয়ে একটা চাপ নেবে। ঠিক আছে, আবার এই জায়গাতে বসিয়ে কাট করবে, এই জায়গাতে বসিয়ে কাট করবে। আমার তো হাত দিয়ে হচ্ছে তো এদিক ওদিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, পেন্সিল আসবে এতটা, আসবে না। ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি, এতটা তো আসবে না। হাত দিয়ে কি করবে, পেন্সিল কম্পাস দিয়ে কি করবে, সুন্দর করে এখানে বসে একটা চাপ কাটবে এইরকম হবে, এখানে বসে একটা চাপ কাটবে এইরকম হবে। সুন্দর করে দেখবে এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দুকে এইরকম করে যোগ করে দেবে, সোজা দেখবে 90 ডিগ্রি তুমি পেয়ে যাবে। ঠিক আছে, সুন্দর করে এই কোণটা আমাদের কত হয়ে যাবে, 90 ডিগ্রি লম্ব হয়ে যাবে। আমি আবার বোঝাচ্ছি পদ্ধতিটা কিভাবে করলাম। তাহলে একটা সরলরেখা অঙ্কন করলাম এবি, বাইরে একটা বিন্দু নিলাম পি, তারপরে কি করলাম, পেন্সিল কম্পাস নিলাম, পেন্সিল কম্পাস নিয়ে পি বিন্দুতে বসিয়ে এইরকম একটা চাপ অঙ্কন করলাম। ঠিক আছে, সেই চাপটা এ বি সরলরেখাকে ছেদ করলো। আবার এই দুটো বিন্দুতে বসিয়ে, এখানে বিন্দুতে বসিয়ে এইরকম একটা কাটবো, এখানে বিন্দুতে বসিয়ে এইরকম একটা কাটবো, একই মাপ নিয়ে, আলাদা মাপ কিন্তু নয় যে এখানে একটা মাপ নিয়ে কাটলাম আর এখান থেকে আলাদা মাপ নিয়ে কাটবো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। একই মাপ নিয়ে, এখানে যেই মাপ নিয়ে কেটেছো এখানে সেই বসিয়ে একই মাপ নিয়ে কাটবে, চেঞ্জ করার দরকার নেই। দিলে দেখবে সুন্দর করে এইরকম ছেদ করে যাবে, আমাদের এটাই হয়ে যাবে আমাদের লম্ব। হয়েছে, এই যে পি বিন্দু থেকে এ বি এর উপর লম্ব 90 ডিগ্রি সঠিক উত্তর হয়ে যাবে। আমি আগামীতে চেষ্টা করব এই জ্যামিতির অঙ্কগুলোতে, বাকি প্রশ্নগুলো স্ক্রিনে করাবো, জ্যামিতির প্রশ্নগুলো যেগুলো থাকবে সেগুলো আলাদা করে খাতায় করিয়ে এর সঙ্গে আমি অ্যাটাচ করে দেব। চলো পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ে কোন মাসের 22 দিনের প্রতিদিন উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা নিচে দেওয়া হলো, তথ্যগুলি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন। চলো ট্যালি মার্ক তো একদম সহজ জিনিস। আচ্ছা কতগুলো সংখ্যা আছে একটু দেখে নাও তো, 30, আচ্ছা এক এক করে লিখে ফেলি। 13 আছে, একটু নিচে লিখি কারণ উপরে আর একটা কিছু লিখতে হবে। 13 আছে, 13 আছে, একটা নেই, ব্যাস। আচ্ছা এরপরে 13-র পরে কত আছে বলো তো, 13-র পরে আমাদের আছে 21, 21। ভালো করে দেখো গো, আমার কোথাও ভুল হয়ে যেতে পারে, একটা। আচ্ছা 21-এর পরে কত আছে বলো তো, 21-এর পরে আমি দেখতে পাচ্ছি 22, একটা, 22 একটা আছে, এইভাবে প্রত্যেকটাকে লিখবে। আচ্ছা 22-এর পরে আমি দেখতে পাচ্ছি 25, দুটো, তিনটা,
25 আছে তিনটা, 25 আছে তিনটা, 25-এর পরে আমাদের আছে 26 আছে একটা, দুটো, 26 আছে দুটো, 26 আছে দুটো, 27 আছে, 27 আছে, 27 আছে, 27 আছে একটা, 28 আছে একটা, দুটো, তিনটা, 28 আছে তিনটা। আচ্ছা, এরপরে 29 আছে একটা, দুটো, তিনটা, 29 আছে তিনটা, ঠিক আছে। এরপরে 30 আছে একটা, দুটো, তিনটা, চারটা, 30 আছে চারটা। আর কত আছে? 31 কি আছে? 31 আছে একটা, 31 আছে একটা। 32 কি আছে? 32 কি আছে? 32 আছে একটা। আজ কত আছে? 34, 34 আছে একটা। চলো একবার দেখে নিই সবগুলো ঠিক আছে কিনা। 22টা বলেছে, এটা 22টা হয়েছে কিনা দেখি। 1 2 3 3 3 6 6 2 8 1 9 9 3 12 12 3 15 15 4 19 20 21 22 ঠিকই আছে। এইবার করে সুন্দর করে কি করে নেবে? এরকম ছক করে নেবে, এরকম সরল রেখা টেনে নেবে। তোমরা আগে ছক করবে, আমি তো জানি না এখানে কতগুলো ছক হবে, তাই প্রথমে আমি লিখে দিয়েছি। হয়েছে? এই রকম ওপরে কত লিখবে? এই রকম ওপরে লিখবে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা, উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা। এর মাঝখানে কি লিখবো? ট্যালি মার্ক। আর এখানে কি হচ্ছে? পরিসংখ্যা। হয়েছে? এইরকম করে লিখে দেবে। তাহলে 13 আছে কটা? ট্যালি মার্কে একটা আকার দাও। একটা আকার, একটা আকার। এখানে 3 জন আছে 3টা আকার, 2 জন আছে 2টো আকার, 3 জন থাকলে 3টা, 4 জন থাকলে 4টা, 5টা থাকলে কিন্তু এইরকম করার পরে কেটে দেবে, ঠিক আছে। 4 জন আছে, আচ্ছা এখানে 3টা হবে, 3টা, এখানে 4টা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ব্যাস। এই হচ্ছে আমাদের সুন্দর করে ট্যালি মার্কের মাধ্যমে পরিসংখ্যা বিভাজন ছক। তাহলে প্রথমে লিখে দেবে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা, প্রত্যেকে বাম এখানে লিখে দেবে কতগুলো করে আছে, এখানে যতগুলো সংখ্যা থাকবে এখানে এই রকম করে ততগুলো রেখা দিতে হয়। হয়েছে? চলো চলে আসবো পরবর্তী 7-এর পরে 8-এর দাগে। একটা স্তম্ভচিত্র গঠন করতে হবে। বাটা মোড়ের অমেনবাবুর ব্যাগের দোকান মঙ্গলবার সাপ্তাহিক ছুটি থাকে, বুধবার থেকে সোমবার পর্যন্ত বিক্রির সংখ্যা। দেখো স্তম্ভচিত্র কিভাবে অঙ্কন করতে হয়। সুন্দর করে এইরকম একটা সরল রেখা টানবে, এইরকম একটা সরল রেখা টানবে, ঠিক আছে। নিচের দিকে আমি কি লিখছি? বার গুলো লিখবো। নিচের দিকে আমি কি লিখবো? বার লিখবো। আচ্ছা, ছকগুলো প্রথমে করে নাও। শুরু হবে কোথা থেকে? 20 থেকে। আমি যেভাবে করাচ্ছি একটু দেখো, যেভাবে করাচ্ছি দেখো, আমি আর একদম কিন্তু শূন্য থেকে শুরু করব না। এইটা হচ্ছে শূন্য, আমি শুরু করব কোথা থেকে? 20 থেকে। তুমি কি করবে? এই মাঝখানে কয়েকটা ঘরে এরকম বাঁকিয়ে দেবে, ঠিক আছে। আমি একদম দেখাচ্ছি। ব্যাস, এই যে টেকনিকটা, তাহলে আমি 20 থেকে শুরু করব, একদম কিন্তু শূন্য থেকে নয়। তাহলে এই যে আমি কি করলাম? এখানে শূন্য, ওই মাঝখানে এটা 20 দিলাম, তাহলে এইখানের ঘরটা হচ্ছে 20। তারপর গুলো নির্দিষ্ট আমি 5 5 করে নেব। 20-র পরে এটাকে নেব 25, এটাকে নেব 30, এটাকে নেব 35, এটাকে নেব 40। 40 হলেই তো হয়ে যাবে, ব্যাস। তাহলে নেয়ার টেকনিকটা শিখে গেলে। এই দিকে আমি কি লিখলাম? ব্যাগ বিক্রির সংখ্যা। এই দিকে তুমি এইরকম তীর চিহ্ন দিয়ে দেবে, দিয়ে এইরকম করে লিখবে ব্যাগ বিক্রির সংখ্যা, যেমন করে আছে ব্যাগ বিক্রির সংখ্যা। হয়েছে? এই দিকে নিচের দিকে তুমি কি লিখবে? এইরকম তীর চিহ্ন দিয়ে লিখবে বার। কি বার? প্রথমে হবে বুধবার, ঠিক আছে। তারপরে আছে বৃহস্পতি, তারপরে শুক্র, তারপরে থাকবে শনি, রবি এবং সোম। হয়েছে? ছকগুলো দেখো, প্রথমে বুধবার 40টা, এইরকম করে ছক করবে 40 পর্যন্ত। হয়েছে? বৃহস্পতিবার 30,
এইরকম করে। শুক্রবার হচ্ছে 35। সুন্দর করে, আমার এখানে লেভেলটা বোঝা যাচ্ছে না, তোমরা কিন্তু স্কেল দিয়ে সুন্দর করে লেভেল করে লিখবে। আমার নিচটা সরু ওপরটা মোটা হয়ে গেছে, তোমরা সবগুলো সুন্দর করে চার কোণা করে করবে। তারপরে যাব শনিবার 25, শনিবার 25, রবিবার 20, রবিবার 20, সোমবার 30। এই যাই হোক, আমি মোটামুটি ভাবে একটা আইডিয়া করে মোটামুটি সরলরেখাগুলো অঙ্কন করেছি। 30 এটা আরো একটু উঠতে চায়, 30 আরো একটু উঠতে চায়। তোমরা কি করবে, সুন্দর করে এরকম স্কেল দিয়ে সোজা সোজা করে টানবে, কিন্তু আমি জাস্ট তোমাদেরকে আইডিয়াটা দিচ্ছি। তাহলে নিচের দিকে আমি কি লিখলাম, বার, উপর দিকে আমি কি লিখলাম, ব্যাগের সংখ্যা। প্রত্যেকটা ঘরের মধ্যে দূরত্ব কি লিখেছি, 5 লিখেছি। এখানে লিখবে উলম্ব রেখায়, এখানে লিখে দেবে উলম্ব রেখায় এক ঘর সমান 5টি ব্যাগ, এইরকম করে লিখে দেবে। এদের মধ্যে দূরত্ব কত, 5 5 করে, তাহলে উলম্ব রেখায় এক ঘর সমান 5টি ব্যাগ দিয়ে নিচের দিকে বার লিখবে। সুন্দর করে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম যত পর্যন্ত, বুধ 40 পর্যন্ত আছে তাহলে 40-এ নিয়ে গিয়ে এইরকম করবো। বৃহস্পতি 30 পর্যন্ত আছে তাহলে সোজা স্কেল দিয়ে করবে, কিন্তু এরকম টেরামেকা নয়। কিন্তু চাইলে তোমরা আরো একটু এটাকে আকর্ষণীয় করার জন্য এইরকম করে ঘর করে দিতে পারো, আরো একটু দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এইরকম করে সুন্দর করে একটু ঘর করে দেবে, দেখতেও ভালো লাগবে। ঠিক আছে, ব্যাস এইরকম করে জিনিসগুলো চলে আসবে। আবার বলছি, স্কেল দিয়ে সোজা সোজা, যার সোজা সেটাই করবে কিন্তু। চলো শেষ প্রশ্ন, কোন বিদ্যালয়ে বিগত 5 বছরের প্রতি বছরে কতজন ছাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার একটি স্তম্ভচিত্র দেয়া রয়েছে। এই যে দেখো সুন্দর করে, কত সুন্দর করে দেখা, এই যে দেখো আমি যে টেকনিকটা দেখিয়েছিলাম, এই যে দেখেছো, তাহলে 0 থেকে 9, কিন্তু প্রত্যেকটা ঘরের দূরত্ব 5 5 করে, কিন্তু এখানে 0 থেকে এটার দূরত্ব তো 80, তাই কি করবে, এখানে এরকম একটু বাঁকিয়ে দেবে, হয়েছে, দিয়ে এরকম করে লিখে দেবে উলম্ব রেখায় প্রতি এক ঘর সমান 5 বলে লিখে দেবে। চলো এখানে চলে আসো, প্রথম প্রশ্ন, কোন সালে সবচেয়ে বেশি ছাত্র পরীক্ষা দিয়েছে, কোন সালে সবচেয়ে বেশি ছাত্র পরীক্ষা দিয়েছে, 2023 উত্তর হয়ে যাবে। কোন সালে সবচেয়ে কম ছাত্র পরীক্ষা দিয়েছে, সবচেয়ে কম ছাত্র পরীক্ষা দিয়েছে 2021। 2022 সালে কতজন ছাত্র পরীক্ষা দিয়েছে, 2022 সালে কতজন ছাত্র পরীক্ষা দিয়েছে, 100 জন। 2020 সাল এবং 2022 সালের মোট পরীক্ষার্থী, 2020 এবং 2022, 2020-তে 100, আচ্ছা এটা 110 ছিল, সরি এটা 110 ছিল, তাহলে 2020 সালে দিয়েছে 100 জন, 2022 সালে দিয়েছে 110 জন। 2020 সালে দিয়েছে 100 জন, এই যে দেখো 100 জন, আর 2020 সালে দিয়েছে 110 জন, তাহলে 110 আর 100 আর 110 যোগ করলে 210 জন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে সুন্দর করে তুমি দাগ নম্বর দেবে, 1-এর দাগ দিয়ে উত্তর লিখবে, 2-এর দাগ দিয়ে উত্তর লিখবে, আমি জাস্ট পাশে উত্তরগুলো বসিয়ে দিলাম। 2022 সালে কতজন পরীক্ষা দিয়েছে, 110 জন। তাহলে এই হচ্ছে আমাদের স্তম্ভচিত্র। আগেরটাতে স্তম্ভচিত্র গঠন দেখালাম, তার আগেরটাতে ট্যালি মার্ক দেখালাম। সব জিনিসগুলো প্রত্যেকটা স্কুলে আমি বিস্তারিতভাবে বোঝাবো, তোমরা শুধুমাত্র স্যারের সঙ্গে সুন্দর করে ক্লাসগুলো করো। ঠিক আছে, ওকে, আজকে আমাদের মডেল স্কুল 1 শেষ হলো, প্রত্যেকে সুন্দর করে ক্লাস করো। আজকের ক্লাস এখানে শেষ করছি, জয় হিন্দ।